আজ 4টা বছর পর নিজের গ্রামে ফিরে যাচ্ছি। জানি না আমায় তারা মেনে নেবে কিনা, তবে আশায় আছি নিশ্চয়ই ওরা মানবে। আজ থেকে 4টা বছর আগে আমি এদের ছেড়ে চলে গেছিলাম। নিজের স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে রেখে চলে গেছিলাম। যখন আমি বাসা থেকে বেরিয়ে চলে যাই, তখন আমার মেয়েটা অনেক ছোট। ছোট্ট আম্মুর মুখের দিকে চেয়ে যেতে মন চাইছিল না, কিন্তু গ্রামের সবার অবহেলার পাত্র হয়ে পড়েছিলাম। এমনকি নিজের স্ত্রীর কাছেও একজন অজানা মানুষের মতো হয়ে পড়েছিলাম। সেসব গল্প পরে বলবো, আগে বাসার দিকে যাওয়া যাক। তবে আমি একটা কথা জানি, আজকেও তারা আমায় অবহেলা করতে একটুও কমতি রাখবে না। কিন্তু এই অবহেলা থেকে আর কতদিন পালিয়ে থাকবো, আর কতদিন নিজের আপন মানুষের কাছ থেকে দূরে সরে থাকবো? আমার দ্বারাই আর সম্ভব নয়। আমি হাঁপিয়ে গেছি। এদের মধ্যেই আমায় জায়গা খুঁজে নিতে হবে। সবার ঘৃণার মধ্যেই আমায় ভালোবাসা খুঁজতে হবে। তো এসব ভাবতে ভাবতে গ্রামের মধ্যে পা রাখলাম। পা রাখতেই বুকটা কেঁপে উঠল। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সবার ঘৃণার দৃষ্টি মনে পড়ে গেল, সবার ছুঁড়ে মারা অপমান যৌগিত কথাগুলো মনে পড়ে গেল, সবার ছুঁড়ে মারা অপমানজনিত কথাগুলো মনে পড়ে গেল, সবার দেওয়া অপবাদগুলি, হাজার মানুষের হাজারটা কথা। আমি ক্ষমতাহীন ছেলে। আমি ছেলেদের মধ্যে থাকার যোগ্যতা রাখি না। আরও অনেক কথা। এসব ভাবতেই চোখের কোণে পানি চলে আসলো। কষ্টে বুকটা ভরে গেল। মন বলছে এই অভিশপ্ত গ্রামে আর যাস না, কিন্তু আমার ছোট্ট মেয়ের প্রতি ভালোবাসাটা আমার গ্রামের ভিতরটা টানছে। আমার মেয়ের প্রতি ভালোবাসার কাছে এসব অপমান তুচ্ছ মনে হচ্ছে। মেয়ের প্রতি ভালোবাসা বুকে চড়ে সামনে পা বাড়িয়ে দিলাম, আর চোখের মুখে পানি মুছে নিয়ে বাসায় চলে আসলাম। সেই 4টা বছর আগের মতোই সব কিছু আছে। না কোনো কিছু পাল্টেছে, আর না কোনো কিছু উন্নতি হয়েছে। এসব একদম আগের মতোই আছে। আমি বাসার ভিতরে পা দিতেই চোখ পড়ল নিহার প্রতি, যাকে নিয়ে অনেক কম বয়সে শুরু হয়েছিল আমার সংসার জীবন। যে আমার ছোটবেলার স্ত্রী। আমায় থেকে নিহা অনেকটা অবাক হয়ে গেল। মুখে হাসি আর চোখে পানি, একটু অবাক করা দৃশ্য। কাজ রেখে তাড়াহুড়ো করে মাথায় কাপড় তুলে নিল। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অনেক দিনের জমানো ভালোবাসা, মায়া আজ জেগে উঠল। কিন্তু তার চোখে একটু পর আমার প্রতি ঘৃণাটা দেখতে পেলাম। আম্মু, দেখে যাও কে আসছে। কে এমন আসছে? হ্যাঁ, এই কথা বলে আমার দিকে তাকাতেই আম্মু জমে পাথর হয়ে গেল। আম্মুর চোখে মুহূর্তের মধ্যে পানি এসে ভিড় জমালো। হাত থেকে আমার ব্যাগটা মাটিতে ছেড়ে দিলাম। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কিন্তু নিহা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে উঠে চলে গেল। মনটা ঠিক 4 বছর আগের মতো খারাপ হয়ে গেল। মনে হলো আরেকটা বিশাল তীর এসে বুকে আঘাত করলো, কিন্তু সেটাও বালি চাপা দিয়ে রাখলাম। কারণ এখন আমার এসব মেনে নেওয়ার সময়। যদি আগের মতো করি তাহলে আবারও প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাব। তাই নিহার এমন অবহেলাকে মেনে নিয়েই এক পা করে ভিতরে যেতে লাগলাম। চোখের আশেপাশে পানি এসে ভিড় জমাচ্ছে, কিন্তু আমি জোর করে আটকে রাখছি। 1 পা 2 পা দিয়ে একটু এগোতেই হঠাৎ জোর গলায় ভেসে আসলো দাঁড়া কথাটি। আমি কিছুটা থমকে গিয়ে সামনে চোখ তুলে তাকালাম। সামনে তাকিয়ে দেখি বড় ভাইয়া দাঁড়িয়ে আছে। চোখে মুখে আমার প্রতি অনেক রাগ, অনেক অভিমান জমে আছে। দাঁড়া, আর এক পাও ভিতরে দিবি না। রকি। আম্মু, তুমি চুপ করো। বাবা, আমার কথাটা শোন। হাজার হলো আশাদুল তোর ছোট ভাই, এতদিন পর বাসায় আসছে। একদম কথা বলবা না। যখন সে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, তখন কি তার মনে ছিল না যে তাকে একদিন আবার এই বাসায় ফিরে আসতে হবে? সে ছোট মানুষ, তার ভুল হয়েছে। কিসের ভুল? ভুল তো আমাদের হয়েছে। ওর মতন একটা স্বার্থপর অকর্ম ছেলে আমাদের পরিবারে আছে। কি বলিস এসব? ওকে বলে দাও একটা অকর্ম আর বেহায়া ছেলের এই বাড়িতে কোনো জায়গা নেই। এক্ষুনি যেন চলে যায়। মাথা কি ঠিক আছে তোর? ও কোথায় যাবে? কেন? বউ সন্তান ছেড়ে এতদিন যেখানে ছিল সেখানে যাবে। না, ও যাবে না। ও না গেলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সুমন। আম্মু, খবরদার, খবরদার আমার মাকে আম্মু বলে রাখবি না। বলার মতো কোনো কথা রইল না। আশাদুল যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও বেরিয়ে চলে যাব। কোনো দিন আমায় পাবি না। আম্মু, কি বলছো? এটাই আমার শেষ কথা। ভাইয়া,
যাই হোক না কেন, একদিন হলো ওই মানুষটা আমাকে ভালোবেসেছিল, আর তার বদলে আমি আপনার কাছে অনুরোধ করছি, ওকে যেতে দিয়েন না। নিহা বোন, তুমি কি বলছো? এত কিছু সহ্য করার পরও তুমি এই বেইমানটার কথা ভাবছো? ভাইয়া, ভালোবাসার মানুষ যতই বেইমান হোক আর স্বার্থপর হোক, তাকে কখনো কষ্ট দিতে চাই না। ওকে, তোমাদের কথাই আমি তাকে থাকতে দিলাম, কিন্তু একটা শর্তে। এই বাসায় সে তার কোনো অধিকার দেখাতে পারবে না, না মায়ের উপর না মেয়ের উপর। তবে বইয়েরটা আমি নিহার উপর ছেড়ে দিলাম। এটা আবার কেমন শর্ত? এটাই আমার শেষ কথা। একথা বলে ভাইয়া ওখান থেকে চলে গেল, আর আমি অভাবেই দাঁড়িয়ে রইলাম। চোখ বেয়ে অজুরে পানি বইতে লাগলো, আর বাধা দিতে পারলাম না। আম্মু আমার কাছে এসে ব্যাগটা নিয়ে আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল, আর নিহা সেখান থেকে গড়ে চলে গেল। কি করব কিছু বুঝতে পারছি না। কি ভাগ্য আমার, নিজের বাসায় একজন চাকরের থেকেও বেশি অবহেলায় থাকতে হচ্ছে। এমন ভাগ্য যেন আর কারো না হয়। হাজার কষ্ট হলেও যেন কখনো পরিবারের অবহেলায় কেউ না পড়ে, কারণ পরিবারের অবহেলা অনেক মারাত্মক। একটা মানুষের মৃত্যুর কারণ হওয়ার জন্য পরিবারের অবহেলাই যথেষ্ট। না যে কাউকে বোঝানো আর না যা মেনে নেওয়া, এই দুটোর মাঝ বরাবর থাকতে গেলে অনেক কষ্ট হয়, যা সবাই মানতে পারে না, সবাই এটাকে সইতে পারে না। কিন্তু আজ থেকে মনে হয় সেই পরিবারের অবহেলাই আমায় পড়তে হবে। জানি না বেঁচে থাকতে পারবো কিনা, তবে এটুকু অন্তত বিশ্বাস করি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আম্মুর পিছনে পিছনে এগিয়ে গেলাম, আর বারান্দায় আম্মু আমায় বসতে বললো। আমি বসে পড়লাম। এদিকে সন্ধ্যা নেমে আসলো। তুই ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নে। দাঁড়িয়ে থেকে কি দেখছিস? যা রুমে যা। আমার যেতে মন টানছে না, আবার ঘরে যেতে গেলে যদি কোনো অশান্তি হয় তখন কি হবে? অনেক ভেবে চিন্তে দেখলাম ঘরে যাওয়া যাবে, এরপর যা হবে দেখা যাবে। আমি আর দাঁড়িয়ে না থেকে আমার রুমের দিকে এগিয়ে গেলাম। ঘরের কাছে আসতে নিহা আমার মেয়েকে নিয়ে বেরিয়ে আসলো। তখন এক পলক দেখলাম অনেক বড় হয়ে গেছে। ওকে নিয়ে আদর করতে মন চাইলো, কিন্তু চাইলেও তো আর সব কিছু সম্ভব নয়, তাই আমার চাওয়াটাই অসম্ভব থেকে গেল। বুকে কষ্ট আটকে নিয়ে ঘরের ভিতরে চলে আসলাম, আর সেখানে এসে শার্ট প্যান্ট পাল্টে নিলাম। তারপর গড়িয়ে বসে থাকলাম। অনেকক্ষণ পর আম্মু আমার জন্য কিছু খাবার নিয়ে আসলো, কিন্তু আমি বলে দিলাম আমি খাবো না। আম্মু অনেক জোরদার করলেও আমি খেতে না করে দেই, আর তাই আম্মু খাবারটা নিয়ে আবার চলে গেল। আমি ওখানেই বসে রইলাম। দেখতে দেখতে দিনের আলোয় ফুরিয়ে রাতের অন্ধকার নেমে আসলো। আমি বাইরে এসে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে গ্রামের সব আন্টিরা এসে হাজির হলো আমায় দেখার জন্য। তবে শুধু দেখার জন্য নয়, সাথে সে আগের মতো কথাগুলোও নিয়ে আসলো। একটা অকর্ম অভদ্র চোর ছেলেকে তোরা আবার বাসায় তুললি? বাসায় না এসে যাবে কোথায়? এমন চোর ছেলেকে কেউ জায়গা দেবে? আবার আসছে গ্রামে 12টা বাজাতে। এমন ছেলে আমার থাকলে আমি সাথে সাথে জবাই করতাম। এরকম আরও কত কথা যেগুলো আমার বলার ভাষা নেই। এমন কথা শুনে যেমন রাগ হচ্ছে, ঠিক তেমনই বুকটাও ফেটে যাচ্ছে। এসব শুনে নিহা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে, আর আমার আম্মু চোখ দিয়ে অজুরে পানি ফেলছে। আমি আর মানতে পারছি না, কিন্তু কিছু করার নেই। কখনো কখনো শক্তি থেকেও কোনো কিছু করা যায় না, আর আমি ঠিক এমন একটা পরিস্থিতিতে আছি। না পারছি তাদের মুখে জবাব দিতে, আর না পারছি এসব মেনে নিতে। শুধু মুখ বন্ধ করে শুনিয়ে যাচ্ছি। অনেকক্ষণ এসব শোনার পর এবার একটু বিরতি ঘটল। অনেক রাত হওয়ায় যে যার মতো বাসায় চলে গেল। আমিও আমার বাসা নামের জেলখানায় প্রবেশ করলাম। রাত অনেক হওয়ায় সবাই খেতে বসলো, কিন্তু শুধুমাত্র আম্মু ছাড়া আর অন্য কেউ আমায় খেতে রাখলো না। এটা দেখে কোনো রকম কষ্ট পেলাম না, কারণ এমনিতেই আমার মনে অনেক কষ্ট জমে আছে। কষ্ট নেওয়ার মতো আর একটু জায়গা ফাঁকা নাই, তাই কিছু মনে করলাম না। ছোট্ট মেয়েকে কোলে নিয়ে একটু আদর করার জন্য মনটা চটপট করে যাচ্ছে, কিন্তু তার অধিকারটুকু আমার কাছে নেই। যাকে জন্ম দিলাম আমি, তাকে টাচ করার মতো অধিকার নেই আমার। কি ভাগ্য আমার! দোয়া করি এমন ভাগ্য যেন অন্য কারো না হয়। এসব ভাবতে ভাবতে খাটের উপর গা এলিয়ে দিলাম। সারাদিন অনেক ক্লান্ত থাকায় ঘুম আসতে আর দেরি হলো না। অল্পতেই ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি নিহা তাড়াহুড়ো করে নিজেকে সামলে নিল, কিন্তু এতক্ষণে কি করছিল সেটা বুঝলাম না। এরপর দেখি নিহা কাঠ থেকে বালিশ চাদর নিয়ে চলে গেল। কিছু বুঝলাম না নিহা এমন করছে কেন, আর এদিকে আমার চোখে ঘুম। তারপর একটু পর বুঝলাম নিহা নিচে ঘুমানোর জন্য বালিশ আর চাদর নিয়ে গেল, আর এটাও বুঝলাম সে আমার সাথে আমার পাশে ঘুমাতে চায় না। আমি তাড়াহুড়ো করে উঠে পড়লাম আর বালিশ চাদর নিয়ে নিচে নামলাম।
আমার এমন কাণ্ড থেকে নিহা আমার দিকে বিরক্ত ভাব নিয়ে তাকালো। আমি নিচে ঘুমাচ্ছি। খুশিকে নিয়ে নিচে ঘুমালে অসুখ হবে। আমার কথা শুধু শুনলো, কিন্তু কিছু বললো না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তখন নিহা এক প্রকার রাগে লুক নিয়ে বালিশ চাদর হাতে নিয়ে কাটে চলে গেল। আমি নিচে বালিশটা রেখে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম। অনেকটা খারাপও লাগলো বটেই। আমি এমনই অপরাধ করেছি যার জন্য আমার স্ত্রী আমার পাশে ঘুমাতে চায় না। আর বেশি কিছু ভাবলাম না। উপরে তাকিয়ে দেখি নিহা খুশিকে নিয়ে শুয়ে পড়ল। খুশি ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। হঠাৎ কেন জানি মনটা অনেক খারাপ হয়ে গেল। কিছুই ভালো লাগছে না। তাই সেখান থেকে উঠে গিয়ে জানালার পাশে চেয়ার নিয়ে বসে পড়লাম। জানালা দিয়ে ছাদ দেখছিলাম আর নিয়ার সাথে কাটানো পুরোনো দিনের কথাগুলো ভাবছিলাম। কতই না সুন্দর ছিল সেসব দিনগুলি, যখন আমরা অনেক আনন্দে দিন কাটাইতাম। ভাইয়া ভাবি আম্মু আব্বু সবাই মিলে কতই না সুখে ছিলাম। কিন্তু মহা এক চোর এসে সব কিছু পাল্টে দিল। কেন যে এমন হলো? আজ নিজের পরিবারের কাছ থেকে আমি কত দূরে। তাদের সাথে না পারছি কথা বলতে আর না পারছি কিছু করতে। কি এমন অপরাধ করছি যার জন্য আজ আমি পরিবারের কাছে অবহেলিত? অবহেলার থেকে বাঁচতে চেয়ে আবারও অবহেলায় পড়তে হলো। মনের মধ্যে ফাঁপড় ধরে যাচ্ছে। মনে হচ্ছে গলা ছেড়ে দিয়ে বসে থেকে কান্না করি, কিন্তু এটা করারও সামর্থ্য নেই আমার। নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা পানি এসে মাটিতে পড়ে গেল। তবুও এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছি। আপনি এখনো ঘুমাননি? হঠাৎ করে নিহার কণ্ঠে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এরপর নিজেকে নিজে সামলে নিয়ে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হলাম। কি হলো? না, আমি ঘুমাইনি। কেন? ঘুম আসছে না। ও, নিহার আর একটা জবাবের জন্য অপেক্ষা করলাম, কিন্তু নিহা আর কোনো কথা বলল না। আমি পিছনে তাকিয়ে দেখি সে আবার ঘুমিয়ে গেছে। আগে কোনোদিন যদি রাতে আমার ঘুম না আসতো, তখন নিয়া উঠে হাজারটা প্রশ্ন করতো, কি হয়েছে, কেন ঘুম আসছে না, এরকম আরও অনেক। এরপর সে নিজে আমায় ঘুম পাড়িয়ে দিত। আমার মাথার কাছে বসে নিজের হাতে আমার মাথায় হাত বোলাতো। কিন্তু আজ জানতেও চাইল না কেন ঘুম আসছে না। এতটাই অপরাধী তাদের কাছে আমি, এতটাই ঘৃণার পাত্র। আমি আর ওখানে বসে থাকলাম না, উঠে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে আগের স্মৃতিগুলো এসে চোখের সামনে বেশি উঠছে। মনে করলে অনেক কষ্ট হচ্ছে, কি থেকে কি হয়ে গেলাম আজ থেকে অনেক দিন আগে, যখন আমি ক্লাস 9 পড়ি। দিন অনেক সুন্দর কাটতো। বাসায় ছিল বড় ভাইয়া, বাবি, আম্মু, আব্বু। এই নিয়ে আমাদের সুন্দর দিন কেটে যেত। অতীত। সকালে আমি বিভোর ঘুমাচ্ছি। ছাদে ফ্যান করছে, গায়ের উপর আছে চাদর। আহা, কি যে শান্তির ঘুম! কিন্তু এই শান্তির ঘুম আর বেশিক্ষণ স্থায়ী হতে দিল না। ফ্যান বন্ধ হয়ে গেল, গায়ের উপর থেকে চাদর সরে গেল, মাথায় এক প্রকার আগুন লেগে গেল। আয় আশাদুল, ওঠ ওঠ বলছি। ও, তার মানে এসব নিহার কাজ? নিহা হচ্ছে আমার খালাতো বোন। ওর বাসা এখানে নয়। ওর মা আর ওর বাবার কিছু ঝামেলা হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে, আর তাই নিহা তার নানির বাসায় থাকে। আর ওর মা শহরে গিয়ে কাজ করে। নিহা বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকে। আসলে আমার কোনো বোন নেই, তাই আম্মু আর আব্বু নিহাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এমনিতেও নিহা আব্বু আম্মুকে আব্বু আম্মু বলেই ডাকে। আমি আর নিহা একই স্কুলে পড়ি, কিন্তু নিহা আমার চেয়ে 1 ক্লাস নিয়েছে। আমি 9ম শ্রেণীতে আর নিহা 8ম শ্রেণীতে। আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। কি রে আশাদুল, ওঠ না। এই শর্ত জ্বালাস না, একটু শান্তিতে ঘুমাতে দে। আরে আর কত ঘুমাবি? দুপুর হয়ে গেল। সকালবেলা কি বাংলা খেয়ে আসছিস? ছি হারামি, আমি সত্যি বলছি, চোখ খুলে দেখ একবার। তুই যাবে এখান থেকে? আম্মু দেখেন, আপনার ছেলে উঠে না। আরে আরে, আম্মুকে কেন ডাকছিস? আমি তো উঠে গেছি। তো এতক্ষণ কেন উঠছিলি না? আরে প্লিজ প্লিজ, আরেকবার আম্মুকে বল আমি উঠে গেছি, নয়তো লাঠি নিয়ে আসবে। আম্মু, আপনার গুণধর ছেলে উঠে গেছে। ধন্যবাদ পেতনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কোথায় যাবি? আরে গাধা, স্কুলে যাবি না নাকি? ও, তারপর আমি উঠে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভাবি এসে আমায় খেতে দিল। আমার সাথে নিয়েও বসলো। খাওয়া দাওয়া শেষ করে বই খাতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের স্কুল কাছে হওয়ার কারণে আমরা হেঁটেই যাই। কিছুক্ষণ হাঁটতেই আমরা স্কুলে চলে আসি। স্কুলে আসতেই দৌড়ে আমাদের কাছে আসলো রকি। রকি আমার ছোটোবেলার বন্ধু, আমরা সেম একই বয়সের। আম্মু আর রকির মা 2 বান্ধবী ছিল, আর আমি আর রকি নাকি একই দিন পৃথিবীতে এসেছি। এজন্যই আমি আর রকি ছোটোবেলা থেকেই একই সঙ্গে থাকি। কখনো আমরা মারামারি বা কোনো রকম ঝামেলা করিনি। কি রে, কি খবর?
নিহা আপু, এবার আপনি যান। বন্ধুকে পেয়েছিস, এখন তো আমায় তাড়িয়ে দিবি। তুই যাবি নাকি লাথি খাবি? যাচ্ছি। এই কথা বলে মুখ বেঞ্চে চলে গেল নিহা, আর আমরা দুজন হাত ধরে ক্লাসে চলে আসলাম। কিরে ভাই, নিহা প্রতিদিন তোকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে নিয়ে আসে, আর তুই ওকে এভাবে তাড়িয়ে দিস কেন? ওকে আমার গার্লফ্রেন্ড, যে ওকে আদর করে আমার কাছে রাখবো। খালা বলছে ওকে স্কুলে পৌঁছে দিতে, তাই বড় ভাই হিসাবে স্কুলে নিয়ে আসি। আর তাছাড়া ছোটো বোনকে নিয়ে কি কেউ ঘুরে বেড়ায়? এক কাজ কর বন্ধু, ও তো তোর খালাতো বোন, তাই তুই ওকে বিয়ে করে নে। মাথা খারাপ, ও আমার ছোটো বোন হয়ে আছে আর বোন হয়েই থাকবে। ধুর শালা, আমার যদি এমন খালাতো বোন থাকতো না, তাহলে আমি কবেই করে নিতাম। তোর খালাতো বোন আছে তো, ওকে করে নে। কে? ওই খালার মেয়ে? হুম। আরে ও তো 12 কয়টা বিয়ে পাচ্ছে আল্লাহ জানে। ওহ ভালো, তবুও করে নে। দরকার নাই, যদি তোর মতো এমন একটা কেউ থাকতো তাহলে অবশ্যই করতাম। নেহা একদম শান্তশিষ্ট সুন্দর চরিত্রবাহী মেয়ে, এরকম মেয়ে পাওয়া অসম্ভব। তাহলে তুই করে নে। ধুর, নেহা আমায় ভাইয়া ডাকে, আর আমি আপু। বায়া তো আমাকেও ডাকে, আর আমিও বোন ডাকি। সো এসব কথা বাদ দে, স্যার আসছে। হুম। তারপর সব গল্প গুজব বাদ দিয়ে ক্লাসে মন দিলাম। প্রথম ক্লাসটা হচ্ছে গণিত, আর আমি গণিতে অনেক ভালো এবং গণিত সাবজেক্ট অনেক প্রিয়, তাই গণিত ক্লাস কখনো আমি মিস করি না। আর স্যারের সাথে কথা বলে গণিত ক্লাস প্রথমে করে নিয়েছি, এর জন্য অবশ্য অনেক মিথ্যা মিথ্যা বাহানা দিতে হয়েছে। গণিত ক্লাসটা মন দিয়ে শেষ করলাম। এরপর আমি আর রকি বাইরে এসে বসে আছি, তখন আমাদের ক্লাসের কয়েকটা মেয়ে আসলো। আমি কিন্তু মেয়েদের সাথে কথা বলতে বা মিশতে অনেক স্মার্ট, খুব সহজে একটা মেয়ের সাথে কথা বলে ফ্রি হয়ে যেতে পারি। স্কুলের প্রায় সব মেয়েই আমার সাথে কথা বলে, আমিও তাদের সাথে কথা বলি। স্কুলের মেয়ে আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে আছে, যেটা কখনো ভাঙার নয়। তো আমাদের ক্লাসের কয়েকটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি হাবুল্লাহ হা করে তাকিয়ে আছি। কি হয়েছে রে, এভাবে মূর্তির মতো সামনে দাঁড়ালো কেন? আরে একটা কথা বলতাম রে। কি কথা, বলে ফেলো। আমি একটা জিনিস এনে দিবে? বলো কি জিনিস? বাজারের পাশের বাগানে তেঁতুল গাছ আছে। হ্যাঁ বুঝে গেছি। প্লিজ, তেঁতুল খেতে অনেক মন চাইছে। বাজারে গেলে বাবা আছে, আর গাছেও আমরা উঠতে পারি না। ওকে যাচ্ছি, কিন্তু এনে দিলি আমি কি পাবো? যা চাবে তাই। হুর, কি বলো? হ্যাঁ এই রকি চল তো। তারপর আমি আর রকি চলে গেলাম বাজারের পাশের বাগানটায়। সেখানে গিয়ে দেখি বিশাল একটা গাছ আর অনেক তেঁতুলও ধরে আছে। রকিকে নিচে রেখে আমি গাছে উঠে গেলাম। গাছে উঠে পকেট ভরে তেঁতুল নিলাম, আর পকেটে জায়গা না থাকায় নিচে থাকা রকিকে দিলাম। এভাবে অনেকগুলো তেঁতুল নিয়ে আবার স্কুলে ফিরে আসলাম। কিন্তু তেঁতুল গাছ থেকে নামার সময় আমার পায়ে একটা কাঁটা ঢুকে যায়, কিন্তু তখন তেমন খেয়াল করিনি, ওভাবেই স্কুলে চলে আসি। স্কুলে এসে দেখি আরও একটা ক্লাস শেষ হয়ে গেল। আমি আড়ালে দাঁড়িয়ে রইলাম। স্যার চলে যাওয়ার পর ক্লাসে গেলাম। সব মেয়েরা তো তেঁতুল নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। এভাবে কিছুক্ষণ কাড়াকাড়ি করার পর আবার শান্তশিষ্ট হয়ে গেলাম। ক্লাসে স্যার আসলো, মনোযোগ দিয়ে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে স্যার আমায় বললো আমি যেন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। একথা শুনে তো আমার হার্টবিট দ্রুত গতিতে বেড়ে গেল। বুঝতে পারলাম না কী জন্য ডাকছে। মনে হয় তো আজ আমার স্কুলের শেষ দিন। আমি একা একা চলে আসলাম প্রিন্সিপাল স্যারের অফিসে। দরজায় এসে একটা লম্বা সালাম দিলাম। স্যার চশমাটা নিচে নামিয়ে টেরা চোখে আমার চেহারার দিকে তাকালো, তারপর বলল, ভেতরে এসো। জি স্যার। এরপর গুটি গুটি পায়ে আমি স্যারের টেবিলের সামনে আসলাম। এসে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে রইলাম। আমার দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে ভদ্র ছেলে আমি। বা নিজের প্রশংসা নিজেরই করতে মন চাচ্ছে, তাহলে স্যার তো অবশ্যই করবে। গত অনেকদিন যাবৎ তুমি ঠিকমতো ক্লাস করছো না, এর কারণ কি? স্যার আসলে আমার শরীর খারাপ, তাই। কিন্তু তোমার বাবা যে বলল কোনো শরীর খারাপ নেই। শালা প্রিন্সিপাল আব্বুর কাছে ফোন দিয়ে ফেলছে। মন চাচ্ছে শালার টাকলা ফাটাই। আসলে আব্বু বাসায় ছিল না, এখানে এসে হয়েছে। দেখো বাবা, এসব বাহানা বলে কোনো লাভ হবে না। তুমি একজন ভালো ছাত্র, তাই মন দিয়ে পড়াশোনা করো, নয়তো আমরা তোমার পরিবারে জানাতে বাধ্য হব। ওকে স্যার, আর হবে না। আজকে কোথায় গিয়েছিলে? স্যার বাজারে। বাজারে কি তোমার জন্য কেউ অপেক্ষা করছিল নাকি? সরি স্যার, আর হবে না। এরপর থেকে যেন এমন আর না হয়। তোমার একজন অনেক ভালো মানুষ এত কষ্ট করে তোমায় পড়াশোনা করাচ্ছে, আর তুমি? জি স্যার। আমি বেচারা মাথা নিচু করে নিলাম, কারণ বর্তমানে আমি সেরা ভদ্র ছেলে।
আর এটা সুযোগ নিয়ে প্রিন্সিপাল স্যার ইচ্ছা মতো জ্ঞান দিতে লাগলো। মনে মনে বলতে লাগলাম, একবার বাইরে বের হতে পারি, তারপর তোর এইসব বাসন সব ডিলিট করে দেবো। অনেকক্ষণ বাসন দেওয়ার পর অবশেষে সমাপ্তি ঘটল, আর আমিও ভদ্র ছেলে হওয়ার নাটক থেকে বাঁচলাম। শালা আজ বুঝলাম ভদ্র ছেলে হওয়া কতটা কঠিন। স্যারের রুম থেকে বের হওয়ার সময় শার্টের বোতাম খুলতে খুলতে দরজা পেরোতে হেমত হবাক, দরজার পাশে দাঁড়িয়ে আছে নিহা। সর্বনাশ, তার মানে নিয়ে সব কিছু শুনে ফেলছে। যদি এসব বাসায় গিয়ে বলে তাহলে নিশ্চিত আমার কপালে আজ ঠাড়া পড়বে। নিহার দিকে তাকাতে দেখি ওর চোখগুলো হিয়া বড় বড় হয়ে গেছে। আমি করুণ দৃষ্টিতে তাকেই বললাম, নিহা। আজকে বাসায় চল, আম্মুকে যদি না বলি তাহলে আমার নামও নিহা না। প্লিজ প্লিজ নিহা, বোন আমার, এমন করিস না। আমি তো তোর বড় ভাইয়া, তাই না? না ভাইয়া, স্কুলে এসে মেয়েদের জন্য তেঁতুল নিয়ে যেয়ে তুমি ক্লাস ফাঁকি দিচ্ছ কেন? আসতে বল, চুপ চুপ। আমি নিহার মুখ চেপে ধরে টেনে নিয়ে এদিকে চলে আসলাম। তারপর নিহার মুখ ছেড়ে দিলাম। কুত্তা, আমার মুখ কেন ধরছিলি? আমার লাগে না নাকি? আরে প্রিন্সিপাল স্যার শুনতে পেলে আরও কিছু কেলানি দিত। আমি এক্ষুনি যে বলবো, সর সামনে থেকে। প্লিজ বোন, আপু বলছি প্লিজ, বলিস না। নিহা অনেক জেদ করলো, বাসায়ও বলবে আর প্রিন্সিপাল স্যারকেও বলবে, কিন্তু আমিও নাসুরবান্দা যত রকমের ব্রেকমিল আছে সবগুলো প্রয়োগ করলাম। অবশেষে কাজ হলো। ওকে, বলবো না, তবে আজ এক্ষুনি আমায় অনেকগুলো ফুচকা খাওয়াতে হবে। টাকা বেশি নাই। ওকে, তাহলে বাসায় চল, বুঝবি। ওকে ওকে, চল ফুচকার দোকানে। তারপর আর কি নিয়াকে নিয়ে গেলাম ফুচকার দোকানে, ইচ্ছা মতো গেল। এরপর বিল দেবার সময় আমার হাত কাঁপতে লাগলো। এতগুলো টাকা আমি একদিনে কখনো খরচ করে নাই। বাপরে, কি খাওয়াই খেলো মাইরি। মনে হচ্ছে দোকানটাই খেয়ে নেবে। দুপুরে তো আর খেতে হবে না। না, এটাতেই চলবে। তুই আবার ক্লাস ফাঁকি দিস, তাহলে আমি আবার মন ভরে ফুচকা খেতে পারবো। খেয়ে দিয়ে তো কাজ নেই, প্রতিদিন তোকে ফুচকা খাওয়াবো। না খাওয়ালে বাসায় গিয়ে বলে দিব। এই এমন ব্ল্যাকমেল করা কোথা থেকে শিখলি রে? তোর কাছ থেকে রে। হ্যাঁ হ্যাঁ, থাকেন মেরা ভাইয়া, আমি ক্লাসে গেলাম। যা সর। তারপর নিহা দাঁত বের করে হাসতে হাসতে চলে গেল তার ক্লাসে, আর আমিও চলে আসলাম আমার ক্লাসরুমে। কিরে বন্ধু, খালাতো বোনের সাথে তো ভালোই ফুচকা খেলি। শালা, এটাকে ফুচকা খাওয়া বলে না, এটাকে কলেজে চিবিয়ে খাওয়া বলে। কেন রে, কার কলেজা চিবিয়ে খেলি? আমি খেতে পারলে তো হতোই, নিয়ে আমার কলেজে চিবিয়ে খেলো। কেন? ক্লাস ফাঁকি দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যার আমায় আচ্ছা মতো গান দিল, আর এটা দাঁড়িয়ে থেকে শুনে নিয়েছিল নিহা। তারপর ব্যাস, বাসায় বলার হুমকি দিয়ে আমার পকেট খালি করে দিল। আচ্ছা, জায়গা মতো ধরেছে। হাসবি না শালা। আচ্ছা, মন খারাপ করিস না, নিজের বউ মানে বোনই তো খাইছে। এই শোন, এইসব বউ বউ একদম করবি না। তুই বন্ধু বলে কিছু বলছি না। ওকে, আর বলবো না, বাদ দে। আমরা এভাবে গল্প করতে করতে ক্লাসে স্যার এসে পড়লো। সবাই মিলে দাঁড়িয়ে স্যারকে সম্মান দিলাম। স্যার হাত তুলে আমাদের সবাইকে বসতে বলল। এরপর ক্লাস শুরু হয়ে গেল। মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করলাম। দেখতে দেখতে বাকি ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ না করতেই আমার ক্লাসরুমের দরজা নিহা এসে দাঁড়িয়ে আছে। ক্লাস শেষ করে চলে আসলাম। আমার পিছনে পিছনে নিহা দৌড়ে আসলো। কেমন হারামি রে তুই, তোর জন্য আমি দাঁড়িয়ে আছি আর তুই আমায় রেখে চলে যাচ্ছিস। তোকে দাঁড়িয়ে থাকতে বলছে কে? কেউ বলে নাই, তুই আমার বড় ভাই, তোর সাথে যাব না তো কার সাথে যাব? দুনিয়ার কি মানুষের অভাব? জি না, কিন্তু এতগুলো মানুষের মাঝে তোকে ভাইয়া বলছি, এটা দেখে তোর দাম বেড়ে গেছে, তাই না? পাও কথা একদম বলবি না। একদম সত্যি কথা। বেশি পক পক না করে বাসায় চল। আচ্ছা ভাইয়া, আজকে কি বার রে? আজকে বুধবার। আর কয়দিন পর শুক্রবার হবে। একদম রাগাবি না। এত জোরে হাঁটিস কেন? একটু আস্তে হাঁট না। আমি আর নিহা ভাবে রাগারাগি করতে করতে রাস্তায় বেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রুমে গিয়ে ব্যাগটা রেখে শার্ট প্যান্ট খুলে ফেললাম। আরে থুকু, প্যান্ট খুলে কি পরে থাকবো? আসলে আমি লুঙ্গি পরে প্যান্ট খুলে রাখলাম। তারপর বাইরে আসলাম। বাইরে এসে দেখি বাবি আর আম্মু রান্না করছিল। বাবির সাথে কিছুক্ষণ ফাজলামি করি। আম্মু আমায় গোসল করে নিতে বলে। আমি যেয়ে গোসল করে নিলাম। গোসল শেষ করে এসে খাটের উপর শুয়ে পড়লাম। একটু পর বাবি আমায় খেতে ডাকলো। আমি উঠে চলে আসলাম খেতে। সবার আগে আমি বসে পড়লাম। তারপর ভাইয়া আর আব্বুও চলে আসলো। বাবি সবাইকে খেতে দিল। কেবল খেতে যাব
এমন সময় দরজার বাইরে খেয়ে যেন ডাকলো। আম্মু বাইরে গেল। কিছুক্ষণ পর আব্বু খাবার রেখে আব্বু বাইরে চলে গেল। বাবাকে জিজ্ঞেস করতে বললো ব্যাংক থেকে লোক আসছে। কথাটা শুনে বুকটা কেঁপে উঠলো। আজ টাকার অভাবের কারণে ঠিকমতো খাবারটাও খেতে পারে না। এ কেমন জীবন কাটাচ্ছে আমার বাবা মা। ঋণ এমন একটা জিনিস যার মধ্যে একবার যে ঢুকে যাবে তার বের হওয়ার মতো কোনো পথ খোলা থাকবে না। এমনকি তাকে এমন পর্যায়ে পৌঁছে দেবে যেখানে হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার বাবা মাও একদিন কোন এক কারণে ব্যাংক থেকে টাকা নিয়েছিল, এরপর কিস্তি দিয়ে শোধ করতে চাইছিল, কিন্তু কিস্তির সময় আসলেও টাকার ব্যবস্থা হতো না। মানুষ এমন এক প্রাণী যার মধ্যে লোভের কোনো শেষ নেই। যার আছে সে আরও চায়, যার আরও আছে সে আরও আরও বেশি চায়। আর এই চাই চাই করতে করতে দুনিয়া আজ এই পরিস্থিতি। একসময় লোভ আমার বাবা মাকেও গ্রাস করে নেয়। ব্যাংক থেকে টাকা তুলে ঘরের এই জিনিস কেনে, ওই জিনিস কেনে, এছাড়া আরও কত কি করতে লাগে। মনে হয় এরা যেন এক বিশাল পরিবারের লোক। কিন্তু দিন শেষে কিস্তি দেওয়ার চিন্তা মাথায় থেকেই যায়। প্রথমবার ব্যাংকের টাকা ঠিক সময় ঠিক মতো পরিশোধ করে দেয়, তারপর তাদের মাঝে লোভ হয়ে যায়। সুদ তো করতে পারছে, তাই আরও টাকা তুললে মন্দ হয় না। ছেলের বিয়ে অনেক ধুমধাম করে পালন করে, খাওয়া দাওয়ার বিভিন্ন আইটেম যেসব বলার মতো নয়। এই করতে করতে একসময় আমার বাবার মাথার উপর অনেক ঋণ হয়ে পড়ে। এখন আর ঠিকমতো কিস্তির টাকা দিতে পারে না, ফলে বাসায় ব্যাংকের লোক এসে বসে থাকে। অনেকবার ঘরের টিন খুলে নেওয়ার হুমকি দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন আমি ছেলে হয়ে বাবা মায়ের বদনাম করছি, আসল ব্যাপারটা সেরকম না। আমি বলতে যাচ্ছি, যেই পরিবার ঋণ থেকে নিরাপদ সেই পরিবারের মতো সুখী পরিবার আর নেই। আমি এটা শুধু কথাই বলছি না, আমি প্রমাণসহ দেখছি। আমার ছোটবেলার বন্ধু রকি ঋণের কোনো চায়ও তার বাসায় নেই, তাদের কোনো কিস্তির চিন্তা নেই, আর নেই কোনো বাসা ছাড়ার ভয়। রকির বাবা সাধারণ মানুষ, রিক্সা চালিয়ে খায়, কিন্তু তবুও তার পরিবারে মনে হয় রহমতের অভাব নেই, সবসময় হাসি খুশি থাকে। এছাড়াও রকির জন্য ওর বাবা অনেকখানি জমিও ক্রয় করেছে, শুধুমাত্র রিক্সা চালিয়ে আর জমিতে চাষ করে। আর আমার পরিবার ভাইয়া আর আব্বু দুজনই কাজ করে, তবুও কিস্তির টাকা জোগাড় হয় না। সপ্তাহ পর মাস ব্যাংকের লোক বাসায় এসে বসে থাকে। এজন্য আমি ছোটবেলা থেকে এই ব্যাংক নামক আজব জিনিস থেকে অনেক কেনা করি। একটা সুখী পরিবার ভাঙতে এই ব্যাংক নামক জিনিসই যথেষ্ট। আমি আর ভাবি দুজনে বাসার ভিতরে বসে আছি, আর ভাইয়া আব্বু আম্মু বাইরে ব্যাংকের লোকটার সাথে কথা বলছে। ব্যাংকের লোকটা অনেক জোরে জোরে কথা বলছে, শুনে একটা খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, কারণ ওদের টাকা খেয়ে রাখছে। আমি আর খাবার খেলাম না, হাত মুখ দিয়ে উঠে চলে গেলাম। ভাবি আমার ডাকলো, কিন্তু আমি না দাঁড়িয়ে চলে গেলাম। রুমে এসে শুয়ে পড়লাম, টিভি চালু করলাম, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে সোজা রকির বাসায় চলে গেলাম। রকিকে সাথে করে নিয়ে ঘোরার উদ্দেশ্যে বের হলাম। দুজনে চলে গেলাম নদীর পাড়ে। মিষ্টি মিষ্টি বাতাস, হালকা রোদ, বাতাসে নদীতে সুন্দর একটা ঢেউ তুলছে, যা দেখে মন এমনিতেই খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে। দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করা হলো, তারপর সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। বাবিও পাশে বসলো। পড়াশোনা করে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে সে একই কাহিনী, প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসে ডাকতেছে। নিহার ডাক আমার কানে পর্যন্ত পৌঁছালো, ঘুম ছাড়াতে পারলো না। অনেকক্ষণ ডাকাডাকি করেও আমার ঘুম ভাঙাতে পারলো না। তখন কানে সুরসুরি দিতে লাগলো। আমি আচমকাই ঘাবড়ে গেলাম। কিরে, তোর সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে, কখন থেকে তোকে ডাকছি, কোনো উত্তরই দিস না কেন? এমনি শর্ত ঘুমাতে দে। আরে হারামি, স্কুলে যাবি না নাকি? হুম হুম। না, আজকে আমি যাব না, তুই যা তো। তুই না গেলে আমি কেমনে যাব? কেন? তোকে ছাড়া কোনো দিন কি একা গেছি? তুই কি ছোটো বাচ্চা যে আমার সাথে যেতে হবে? তোকে ছাড়া একা যেতে আমার ভালো লাগে না। পাম মারিস না, যা এখান থেকে। প্লিজ তুইও চল। কানে কি কম শুনিস? প্লিজ। আচ্ছা, আজকে গেলে আমার বান্ধবীর সাথে তোকে প্রেম করিয়ে দিব। হুম। লোভ দেখে কাজ হবে না, যা। আচ্ছা, ওদের নাম্বার নিয়ে দিব। অফারটা খারাপ না, যাওয়া যায়। হুম, চল। আচ্ছা, তুই আমার বই গুছিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম, তাড়াতাড়ি। তারপর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে নিয়ে আমার বইগুলো গুছাতে লাগলো। আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ঘরে আসলাম। ঘরে এসে তো আমি পুরাই অবাক, পুরো ঘর সাজিয়ে ফেলছে। বাপরে, মেয়েরা সাজানো গোছানোর দিকে খুব ভালো। আমি দেখে শুধু একটা মুচকে হাসি দিলাম। আমার হাসি দেখে নিয়েও হাসলো। তারপর আমি শার্ট প্যান্ট পরে কাঠের উপর আবার বসে পড়লাম। চল না রে ভাইয়া, প্লিজ। ওকে, চল। তারপর আমি আর নিহা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর স্কুলের গেটের সামনে দিয়ে ভিতরে প্রবেশ করলাম।
নিহা ওর ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ফাঁকা জায়গায় দেখে বসে পড়লাম। প্রথম ক্লাস মন দিয়ে, তারপর থেকে শুরু হয় আমার ছিলিবিলি। একটা করলে একটা করি না, কারণ ক্লাস করতে আমার তেমন ভালো লাগে না। এভাবেই আমার দিন চলতো। তো প্রথম ক্লাস শেষ করে নিহার ক্লাসের সামনে গেলাম। আমার পাশের ক্লাস সেই নিহার ক্লাসরুম। দরজায় দাঁড়াতেই নিহা চোখ ইশারা করে জানতে চাইলো আমি কেন দাঁড়িয়ে আছি। তখন আমি তাকে মনে করিয়ে দিতে চাইলাম সকালের কথাটা। যদিও নিহার মনে হলো, কিন্তু তবুও না মনে করার ভান করে থেকে গেল। যেহেতু ওদের ক্লাস হচ্ছে, তাই আমি আর বেশি কিছু করতে পারলাম না। আবার ঘুরে চলে আসলাম আমাদের ক্লাসরুমে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে ক্লাস শেষে খেলাধুলা আছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও আরও কয়েকটা ক্লাস করতে হলো শুধু ফুটবল খেলবো বলে। ক্লাস শেষ হয়ে ফুটবল হাতে নিয়ে মাঠে নিয়ে গেলাম। অনেকক্ষণ খেলাধুলা করা হলো আর সাথে অনেক মজাও করা হলো। খেলতে খেলতে প্রায় 1টা বেজে গেল। চারদিকে মসজিদে আজান হতে লাগলো। তখন স্যার ডাক দিয়ে বলল, বল রেখে বাসায় যাবো সবাই। কিন্তু আমরা স্যারের কথা না শুনে আরও কিছুক্ষণ খেললাম। মন ভরে খেলাধুলা করার পর বল অফিসে জমা দিয়ে ক্লাসরুমে চলে আসলাম। বই নিতে এসে দেখি আমার বই নেই। আমি এদিক ওদিক বই খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তখন একটা মেয়ে এসে বলল নিহা নাকি আমার বই নিয়ে গেছে। কিছুটা রাগ হলো, আবার কিছুটা খুশি হলাম, কারণ বই নিয়ে গেছে ভালো কথা। আমায় বললো না কেন? বললে কি এতক্ষণ খুঁজতে হতো? আমি অভাবে বাসায় চলে আসি, আর বাসায় এসে দেখি বই ঠিক জায়গা মতোই আছে। তারপর গোসল করে রুমে চলে আসলাম। একটুবার ভাবি খাবার জন্য ডাকলো। আমি এসে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষে অনেক ক্লান্ত মনে হলো, তাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে রাত হয়ে যায়। রাতে পড়তে বসতে হয়, এভাবেই আমার দিন কাটতে লাগলো। বেশ কয়েকদিন যেতেই স্কুলের এক মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। শুধু স্কুলেই না, আমার আরও কয়েক জায়গায় প্রেম হয়, কারণ বয়সন্ধিকাল খুবই খারাপ, মন চাই শুধু প্রেম করি। আমারও তাই হয়েছিল, ফলে একসঙ্গে 2 থেকে 3টা প্রেম শুরু করি। আর এসব কিছু নিয়ে আগে থেকে জানতো। আর আমার গার্লফ্রেন্ডদেরকে নেহা বাবি বলে ডাকতো। একসঙ্গে স্কুলে যেতাম, কিন্তু আসার সময় নিয়ে একা আসতো, কারণ আমি জিএফের সাথে থাকতাম। এভাবেই আমার মোটামুটি দিন কাটছিল। স্কুল শেষে একদিন আমরা একসঙ্গে আসি, কারণ আজকে আমার জিএফ আসে নাই। আমায় তো তুই ভুলেই গিয়েছিস। আরে তেমন কিছু না। জিএফদের পেলে কি আমার কথা মনে থাকে? বোনকে তো তখন মনেই থাকে না। ওসব বাদ দে, তুই প্রেম করিস না কেন? আই, তোর লজ্জা আছে ভাই হয়ে বোনকে প্রেম করতে বলিস? আরে এখন বন্ধ হয়ে বলছি। তাও বলবি না, আমার এসব ভালো লাগে না। তোর মধ্যে কোনো ফিলিংস নেই? সর, যে তোকে বিয়ে করবে তার ভাগ্যটাই খারাপ। কেন? এমন আনরোমান্টিক বউ নিয়ে কি করবে? তাও ভালো আছি। আর তুই তো একসঙ্গে 10-12টা প্রেম করিস। তোকে যে বিয়ে করবে তার জীবনটাই শেষ হয়ে যাবে। কেন? এত রোমান্টিক একটা ছেলে আমি। রোমান্টিক না ছাই, বউকে রেখেও তো তুই প্রেম করবি? সেটা এখন বলতে পারছি না। ছি, আমার আসল ভাবিটার জীবন নষ্ট হয়ে যাবে। ফালতু কথা বলিস না, চল। তারপর আমি আর নিহা কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। সারা দিন কেটে গেল। দিনের আলো কেটে রাত নেমে আসলো। সন্ধ্যাবেলা আমি বই নিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করতে আব্বু আর ভাইয়া বাসে আসলো, আর এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিল। আমি পড়তে আছি, তখন আব্বু আম্মুকে বলল, কে রে, কিস্তি নিতে কি আসছিল? আসছিল। অনেকক্ষণ বসে থেকে অনেক অপমান করে গেছে। ও কিস্তির টাকা কি জোগাড় করতে পারোনি তুমি এখনো? না, সেজন্যই তো বাসায় আসিনি। আর কতদিন এভাবে পালিয়ে থাকবে? 2জন মানুষের পারিশ্রমিক দিয়ে তোমাদের চালাবো নাকি কিস্তি দিব? আমাদের কপালে এটাই আছে। আচ্ছা, আমাদের খেতে দাও। তারপর আম্মু বাবিকে ডাক দিয়ে বলল। বাবি এসে আব্বু আর ভাইকে খেতে দিল। আমি ক্লাসের পড়া তৈরি করা হলে বই খাতা রেখে উঠে পড়লাম। আম্মু ডাক দিয়ে বলল খেয়ে নিতে, তাই আমি এসে খেয়ে নিয়ে আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুতে কিছুক্ষণ পড়ার পর ঘুমিয়ে পড়লাম। সকালে নিহার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসতেই আম্মু বলল, সারাদিন খাও আর ঘুমাও, বুঝো না তো কত ধানে কত চাল। এত বড় হয়েছিস, একটু বাপের সাথে কাজ করলেও পারিস। সারা জীবন কি বাপের ওপর দিয়ে চলবি নাকি? এখন আমার পড়াশোনা করার বয়স, এখন কেন খাটবো আমি? তা কেন খাটবি? শুধু বাপের হোটেলে খাবি আর ঘুমাবি। বাপের হোটেলে খাবো না তো কার হোটেলে খাবো? আম্মা, একটু থামেন তো, ছেলেটাকে একটু খেতে দেন। সাত সকালে শুরু করেছে। আসাদুল, তুই খেয়ে দিয়ে স্কুলে যা। আমি আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে গেলাম, কিন্তু ক্লাসে মন বসে না। কেন জানি মন খারাপ হচ্ছে। আমার গার্লফ্রেন্ডের সাথেও কথা বলতে মন চাচ্ছে না।
শুধু কাল রাতের কথাগুলো আর সকালে আম্মুর কথা কানে বাসছে। আর মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করছি। কিস্তির কারণে এভাবে পালিয়ে থাকতে থাকতে যদি কোনো দিন ধরা খায় বা আম্মু তাদের সামনে প্রতিদিন অপমানিত হতে হয়, এসব আমি চুপচাপ বসে থেকে কি করে মেনে নেই। কিন্তু কি করব, আমি ছোট, কাজ করার মতো তেমন বয়স হয় নাই, আর জানি বলতে কোনো কাজই জানি না। তবুও আমায় কিছু করতে হবে, আমাকেও ইনকাম করতে হবে, যে করেই হোক। কিন্তু সামনে আমার নবম শ্রেণীর পরীক্ষা, তবুও কিছু একটা করব। স্কুলে এসে তো এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেই বেড়ানোটা যদি বাসার কাজে লাগায় তাহলে অনেক উপকার হবে। এই চিন্তা ভাবনা করলাম আর ঠিক করলাম আমিও ইনকাম করব। তাই মন দিয়ে বাকি ক্লাসগুলো করে নিহার সাথেই আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে বাসায় আর থাকলাম না, বেরিয়ে পড়লাম রকির বাসার দিকে। মন খারাপ হলেই আমি রকির কাছে চলে আসি। কিরে, কি খবর? না, তেমন কিছু না। স্কুলেও তুই মনমারা হয়েছিলি, কি হয়েছে বলতো? আর বলিস না মামা, আমি রকিকে সব ঘটনা খুলে বললাম। যদিও রকি আমাদের পরিবার সম্পর্কে খুব ভালো করে জানে। এখন কি করবে ভাবছিস? শুনলাম বাজারে হোটেলে নাকি লোক নেবে, আমি ওখানে থাকতে চাচ্ছি। বুদ্ধি খারাপ নয়, তবে তোর পড়াশোনা? চালিয়ে যাব। আচ্ছা, চল বাজারের দিকে যাওয়া যাক। আমাদের কথা বলতে বলতে মাথার উপর থাকা সূর্য বেশ রেগে গিয়ে অনেক তাপ প্রদান করলো। তাই আমরা ঠিক করলাম বিকেলে যাব। মাথার উপর থাকা সূর্য মামা যখন ঠিক পশ্চিম দিকে হেলে গেল, গরম গরম আবহাওয়া পেরিয়ে শীতল মিষ্টি বাতাস, সবুজ প্রকৃতির সুন্দর আবহাওয়া বেয়ে আসলো। মেঘগুলি ইচ্ছামতো খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছামতো নাচছে, গাইছে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে তারাই সুখী। আমিও যদি মেঘের মতো ঘুরে বেড়াতে পারতাম, মেঘের মতো স্বাধীন হতাম, তাদের মতো চিন্তামুক্ত, ঋণমুক্ত জীবন পেতাম, কতই না ভালো হতো। একটু পর আবার মনে হচ্ছে সৃষ্টিকর্তা খুব যত্ন সহকারে আমায় বানিয়েছেন, আমায় ঠিকানা দিয়েছেন। সেখানে অপছন্দ করার আমি কে? জীবন চলার পথে সমস্যা অবশ্যই আসবে, তবে তুমি এটা ভেবো না যে তোমার মতো সমস্যায় আর কেউ নাই। পৃথিবীতে কেউ বিপদ মুক্ত নয়। বিপদকে যে পার করতে পারছে সে আজ চিরসুখী, আর বিপদে যারা আমার মতো অধৈর্য হয়ে গেছে তারাই আজও চির বিপদই পড়ে আছে। বিপদ আসবে যাবে এই জীবন, এই বিপদে যে হেরে যাবে সে হবে চিরকাল বিপদগামী। তো বিকালের এই মুগ্ধকর আবহাওয়ায় আমি আর রকি বেরিয়ে পড়লাম বাজারের দিকে। মনের মধ্যে হাজারো চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম বাজারে। সেখানে আমাদের গন্তব্যের দোকানে চলে গেলাম। এসে মালিকের সাথে কথা বলে নিলাম। অনেক কথাবার্তা বলার পর রাজি হলো, আর আমার কাজ পাকা হয়ে গেল। কাল সকাল থেকে জয়েন করতে বলল। সেখানে থেকে আবার বাসার দিকে রওনা হলাম। আসার সময় আমি আর রকি গল্প করছিলাম। জানিস আমি এই কাজটা কেন করছি? কেন আমার পড়াশোনা আটকে রেখে হোটেলে কাজ করতে চাচ্ছি? কেন? কারণ গ্রামের অনেক মানুষ আছে যারা বলে আমি নাকি বেকার, কোনো কাজ পারি না, বাবা আর ভাইয়ের উপর দিয়ে চলি। এত ঋণ হওয়ার পরও আমি জমিদারের মতো বসে থাকি, আর আমার মা বাবাও চায় আমি যাতে খাটে। ভাই, কি বলবো বল? সবাই মনে করে আমার পরিবারে আমি একটা বোঝা। মন খারাপ করিস না, এসব বলবেই। শুনিস নাই পিছু লোকে কিছু বলে? সামনে এগোতে গেলে পিছনের লোক কিছু বলবেই। সন্ধ্যা হয়ে গেছে, এবার বাসায় যা। আমিও বাসায় যাই। ওকে যা। তারপর রকিকে বিদায় জানিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু আম্মু সবাই আছে। আমি তাদের উদ্দেশ্যে করে বললাম আমার কাজের কথা। কেউ কোনো কথা বলল না, শুধু আব্বু বলল ভালো করছিস। তাই আমিও আর কিছু বললাম না, রুমে এসে শুয়ে পড়লাম। পড়তেও আর মন চাইল না, শুয়ে থাকতে থাকতে ঘুম ধরে গেছে। ভাবি কেঁদে রাখছিল, কিন্তু আমি খাবো না বলে দিছি। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে বাজারে চলে গেলাম। রাস্তায় হাঁটার সময় মনে হলো আজকে নিয়ে আসে ঘুরে যাবে, আমাকে ছাড়া সে স্কুলে যায় না। জানি না আজকে সে কী করবে, সে যাই করুক আমি আমার কাজ করি। হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম। হোটেলে গিয়ে আমার কাজ আমায় দেখিয়ে দিল তারা, তাই আমি আমার কাজ শুরু করলাম। প্রথম একটু ভুল ভ্রান্তি হলো, কিন্তু পরে ঠিক হয়ে গেল। সারাদিন কাজ করে রাতে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন আবার কাজে গেলাম। সারাদিন কাজ করে রাতে বাসায় আসি, আর সকালে দুপুরের খাবারও ওখানেই খাই। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু আমাদের ঋণ কমলো না। আস্তে আস্তে যেহেতুগুলো ঋণ মহাজন হবে সেটা কেউ ভাবেনি।
একদিন আমি কাজ করে রাতে বাসায় আসলাম, এসে দেখি সবাই মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। কি আর হবে, ব্যাংক থেকে লোক আসছিল, তারপর হুমকি দিয়ে গেল। কিসে? কিসের মানে? 3 সপ্তাহের কিস্তি বাকি আছে, তুই কাজ করে তো 1 টাকাও বাসায় দিস নেই। কি করে দিব? মাস শেষ না হলে কে বেতন দিবে? কালকে ওরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে যাবে। কাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছ? লোন নেওয়ার সময় কি মনে ছিল না যে এতগুলো টাকা আমি কি করে পরিশোধ করছিলাম? হ্যাঁ রে, দোষ আমারই। তখন ব্যাংক থেকে টাকা না ওঠালেও হতো। কেন নিয়েছিলে? কেন অন্যের প্রতি মায়া দেখাতে গেছিলে কেন? আসাদুল চুপ কর। ভাবি, আজকে আমায় বলতে দাও, যারা আমাদের দিকে ফিরেও তাকায় না তাদের কাছে দয়া দেখাতে। এখন নিজের বাড়িঘর ছেড়ে রাস্তায় যাও। এমন সময় ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আমি হাত চালানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ভাবি আমায় নিয়ে এনে গড়ে বসিয়ে দিল। আমার অনেক রাগ উঠে গেছে। আসলে আমাদের এতগুলো ঋণ কখন হতো না। আজ থেকে কয়েক বছর আগের কথা। আমাদের বাসার পাশে একটা লোক থাকতো, মধ্যবিত্ত পরিবারের লোক, কিন্তু অহংকার একটু বেশি ছিল। কারোর দিকে ভালো নজরে দেখতো না। কিন্তু সেই লোকের স্ত্রীর সাথে আমার মায়ের অনেক সুন্দর সম্পর্ক। হঠাৎ করেই তার অনেক বড় এক বিপদ এসে যায়, কিন্তু লোকটা একটু অন্যরকম হওয়ায় কারণে কেউ তাকে সাহায্য করতে চায় না। এরপর সেই লোকের স্ত্রী আমার মায়ের কাছে এসে মায়া দরানো কান্না শুরু করে। আমার মায়ের আবার দয়ার অভাব নেই, তাই মায়া দরানো কান্না দেখে আমার আম্মু একদম গলে যায়। এরপর আম্মু নিজের নাম করে ব্যাংক থেকে এতগুলো টাকা লোন নিয়ে তাদের দেয়। আমরা অনেক নিষেধ করার পরও শুনে নাই। আসলে ওই মহিলাটার চরিত্র অনেক সুন্দর ছিল, তাই দেখে আমরাও ভালো মনে করেছিলাম। আম্মু টাকা নিয়ে এনে তাদের দিল। তারা বলল কিস্তির সময় আগেই টাকা পাঠিয়ে দেবে। প্রথম কয়েকটা কিস্তি ভালোই দিল, কিন্তু তারপর আস্তে আস্তে অন্যরকম শুরু করলো। টাকা দেয় কিন্তু কম কম। নিজের মানুষ মনে করে আমরাও কিছুই বলি না, নিজের টাকা দিয়ে কিস্তি দেই। কিন্তু হঠাৎ করে তারা বাসা থেকে হারিয়ে যায়। পরে আমরা তাদের কাছে ফোন করে টাকার কথা বলতেই তারা সোজাসাপটা অস্বীকার করে। তারা বলে আমরা নাকি তাদের কোনো টাকাই দেই নাই। ব্যাংক থেকে কিস্তি নিতে চলে আসে, কিন্তু কিস্তি দেওয়ার মতো আমাদের সামর্থ্য ছিল না, আবার কোনো উপায় ছিল না। যেহেতু আমাদের নামে টাকা নেওয়া, সেহেতু আমাদেরই ব্যাংক ধরবে। তাই গ্রামের লোকদের কাছে টাকা দেওয়ার হাওলাত নিয়ে কিস্তি দেয়। এভাবে দাঁড় নিতে নিতে অনেক টাকা হয়ে যায়, আর গ্রামের সবাই একসঙ্গে টাকা চায়। তাই আম্মু আবার আরেকটা ব্যাংকে ভর্তি হয়ে টাকা লোন নিয়ে গ্রামের লোকদের দেয়। আর এখান থেকে আমাদের ঋণের যাত্রা শুরু। একটা কমলে আরেকটা বাড়ে, শেষ পর্যন্ত আজকে সে হুমকি দিয়ে গেছে, টাকা না দিতে পারলে বাসার সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে। এমন অবস্থায় সবারই রাগ হবে। তাই রাগের মাথায় কি না কি বলে দিয়েছি জানি না। ঘর থেকে বেরিয়ে বাইরে আসলাম, এসে থেকে আম্মু মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। সরি আম্মু, রাগের মাথায় বলে দিছি। আসলে আমারই ভুল ছিল রে, তখন যদি তোদের কথা শুনতাম তাহলে আজ এই অবস্থা হতো না। যা হবার হয়ে গেছে, এবার কি করেছে সেটা বলো। কি আর বক করার, কালকে এসে সব নিয়ে যাবে, সঙ্গে আমাদেরও। এত তাড়াতাড়ি নেবে না, কিন্তু হাতের কাছে পেলে নিয়ে যায়। তাই আমি বলছি আমরা দূরে কোথাও গিয়ে সেখান থেকে তাদের ফোন করে কথা বলে দেখতে হবে। এটাতেও সম্ভব না। এক কাজ করা হোক, আমরা ঢাকা চলে যাই, আর সে এখানে কাজ করে কিস্তির সময় কিস্তি দিয়ে যাবে। কথা অবশ্য খারাপ না, সবাই ঋণ থেকে বাঁচার জন্য ঢাকা বেছে নিচ্ছে, আমরাও নেই। হ্যাঁ আম্মু, আপনার ছেলে ঠিক বলেছে। আমার এসএসসি সার্টিফিকেট আছে, আপনার ছেলেরও আছে। আমরা দুজন গার্মেন্টসে চাকরি করতে পারবো। আমি কোনো একটা কাজ দেখে নেব, আর আব্বু রিক্সা চালাবে। কিন্তু আমার ভয় করছে। কিচ্ছু হবে না, চলো। তোরা যখন বলছিস তাহলে চল। এই, তুমি কাপড়গুলো গুছিয়ে নাও। আচ্ছা। তারপর আমাদের রেডি হয়ে বেরোতে কিছুটা সময় লাগলো। সবাই বাইরে এসে দরজায় তালা মেরে কাউকে না জানিয়ে অজানা পথের সন্ধানে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসলাম। গ্রামের বাইরে চলে আসছি, তবু একটা গাড়ি পেলাম না। অনেকক্ষণ পর একটা বেন গাড়ি আসলো, আর আমি থামালাম, কিন্তু সে যেতে চাইল না। আমরা অনেক অনুরোধ করার পর রাজি হলো। সেই গাড়িতে উঠে চলে আসলাম বাস স্টেশনে। সেখান থেকে টিকিট কেটে বাসে করে রওনা হয়ে গেলাম। সারা রাত পার হয়ে গেল, সকালে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। রাস্তায় আসার সময় আম্মু অনেক কান্নাকাটি করছিল। আমরা সান্ত্বনা দিয়ে থামিয়ে রাখছি। সকালে বাস থেকে নামার পরও আম্মুর মন খারাপ আছে। আমি আর ভাইয়া দুজনে একটা বাড়ির ব্যবস্থা করলাম। তারপর সেখানে গিয়ে আমরা উঠে পড়ি। সেদিন পকেটে যা টাকা ছিল সেগুলো খেয়ে শেষ হয়ে গেল। দুপুর হতেই গ্রাম থেকে কল চলে আসলো। আম্মু কথা বলল, এরপর আমায় বলল, এই নে, তোর সাথে কথা বলবি। কে? নে আগে। আমি ফোনটা হাতে নিয়ে
কানের কাছে ধরতেই অপাস থেকে বেশি আসলো হাজারো চিরচেনা গালিগুলো। কথাগুলো শুনে বুঝলাম নিহা। কুত্তা, বান্দর, রাক্ষস, কে? তুই শালা আমায় না বলে তুই যেতে পারলি? তোকে সামনে পেলে আমি খুন করব। আরে তো রেগে যাচ্ছিস কেন? আমি তো আর সুখের জন্য আসি নাই। আমাদের আর কোনো রাস্তা ছিল না, তাই আসতে হয়েছে। তোর রাস্তার মায়েরে বাপ। এখন আমি কার সাথে স্কুলে যাব? একা চলে যাবি? তুই তো আর ছোট বাচ্চা নয়। কচু যাবে। হুম, কথা বলিস না, বাই। ওকে। তারপর ফোন কেটে দিল। আমি খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। তারপর বিকালে উঠে কাজের জন্য বেরিয়ে পড়লাম। অনেক ঘোরাঘুরি করার পর আমরা কাজ পেলাম। আমি পিজা কোম্পানিতে কাজ পেলাম। ভাইয়া বাবে গার্মেন্টসে কাজ শুরু করে। এদিকে আব্বু রিক্সা চালানো শুরু করে, আর আম্মু বাসা থেকে রান্নাবান্না করে। এই নিয়ে আমাদের নতুন সংসার শুরু হয়। বেশ ভালো যাচ্ছিল আমাদের দিন। প্রতিদিন সকালে নেহা ফোন দিয়ে কথা বলে আমাদের সাথে। পুরো মাস কাজ করে বেতন নিয়ে নিজেদের খাওয়া দাওয়া বাদ দিয়ে অনেক কিস্তি পরিশোধ করা যেত। বেশ ভালো দিন কাটতে লাগে। আমাদের সাধারণ কোনো উন্নতি ছিল না, ঋণ পরিশোধ করতে চলে যেত। তবুও আমরা খুশি ছিলাম, ঋণ তো পরিশোধ হচ্ছে। কিন্তু হঠাৎ করেই সব কিছু উলট পালট হয়ে যায়। বাবি প্রেগনেন্ট হয়ে পড়ে, আম্মুর অসুখ বেড়ে যায়, আব্বুর ঠান্ডা লেগে জ্বর আসে। বাবি প্রেগনেন্ট হওয়ার অনেক কয়েকদিনও অফিস করে, কিন্তু এমন অবস্থায় অফিস করা কারোর পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া বাবির একটু সমস্যা ছিল, যার কারণে ডাক্তার রেস্টে থাকতে বলেন। তাই বাবিকে আমরা অফিসে যেতে বারণ করি এবং ভাইয়া বাবিকে নিয়ে গ্রামে চলে আসে। আর বাবির মায়ের বাসায় রেখে ভাইয়া আবার চলে আসে। কিন্তু এটাই শেষ নয়। এরও কিছুদিন পরই আম্মুর প্রচণ্ড অসুখ বেড়ে যায়। ওখানে ডাক্তার দেখায়, ডাক্তার পর অপারেশন না করালে বড় সমস্যা হবে। আমরা আরেক বিপদে পড়ে যাই। আম্মুর অপারেশন করাতে চাইলে আবার কয়েক মাসের কিস্তি বন্ধ রাখতে হবে, আর আমরা তাই রাখলাম। তারপর আম্মুর অপারেশন করালাম। আম্মু একটু সুস্থ হলো, কিন্তু রেস্টে থাকতে হবে। এদিকে নতুন আবহাওয়া লেগে আব্বুর পায়ে গা ফুটে যায়। আব্বু আর রিক্সা চালাতে পারে না, অনেক কয়েকদিন বসে থাকতে হয়, যার ফলে আমরা আবার আগের পরিস্থিতিতে ফিরে যাই। আগের মতো ঋণ থেকে যায়, কিন্তু আমরা ব্যাঙ্গে না পড়ে সামনে এগোতে থাকি। আম্মু সুস্থ হয়ে যায়, আব্বুর পায়ের গা হালকা হয়, কিন্তু রিক্সা চালাতে পারতো না। আব্বু চালাতে চাইতো, কিন্তু আমরা চালাতে দেই না। আমরা দুই ভাই কাজ করতে শুরু করি। ওভার টাইম থেকে শুরু, যা যা পারা যায় সব করতাম। ফলে একটু করে ঋণ কমতে লাগে। দিন যেতে যেতে বছর প্রায় শেষ হয়ে এলো। আমার পরীক্ষাও দেওয়া হলো না, কারণ পরীক্ষা শেষ। আর তাই নিহা ঢাকায় ঘুরতে আসতে চাচ্ছে। ভাইয়া গিয়ে নিহাকে নিয়ে আসে, আর নিহা আসা মানে আমার কপালে বাস পড়া। এসে শুরু করে দেয় ওকে নিয়ে নাকি আমায় ঘুরতে যেতে হবে। প্লিজ ভাইয়া, চল না। শর্ত? পারবো না। আমি কিন্তু আম্মুকে বলে দিব। বললে আমার কিছু যায় আসে না। আম্মু দেখেন, আপনার ছেলে আমায় ঘুরতে নিয়ে যাচ্ছে না। আশাদুল, ওকে নিয়ে গিয়ে ঘুরে আয়। যা, প্রথমবার ঢাকায় আসছে। পারবো না, আমার কাজ আছে। একদিন কাজ না করলে কিচ্ছু হবে না। যা। পারবো না। আম্মু। আশাদুল, যা বলছি কর। হ্যাঁ, একটু তো ছোটো বাচ্চার মতো। আম্মু। আম্মু। আশাদুল। আরে আম্মু, যাচ্ছি তো। তোমার মেয়েই তো যায় না। চল। চলো ভাইয়া। তারপর আর কি করা, পেছনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। রাস্তায় যেটাই দেখছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা শোন। ওই বাসায় বাইয়া বাইয়া করলি, আর এখন তুই কেন বলছিস? হ্যাঁ, আর কতবার বলবো, বাসায় তুই আমার ভাইয়া, বাইরে নয়। বাসায় এত সাধু সাজার কি আছে? কেন, তোর সমস্যা আছে নাকি? হুম হুম। হ্যাঁ আছে তো, কারণ এভাবে তোর সাথে আমায় ঘুরতে যদি কোনো মেয়ে দেখতে পাই, তাহলে আমার সর্বনাশ। ও, তার মানে এখানেও মেয়ে পটানো হয়ে গেছে? এটা আবার বলতে হয় নাকি? তুই আর ভালো হলি না। আচ্ছা, বর্তমানে তোর কয়টা জিএফ আছে? তোকে কেন বলবো? বল না আমায়। দরকার নাই। তোকে যদি বলি, তখন তুই আব্বুকে বলার হুমকি দিয়ে আমার ইচ্ছা মতো দুলাই করবি। আমি এতটাই পাগল না, বুঝছেন ম্যাডাম? তোর বুদ্ধি কবে হলো রে? জানিস রে, অনেক দিন পর তোর সাথে হাঁটছি। ছোটবেলার কথা মনে হলে আমার খুব খারাপ লাগতো। কেন? ছোট থাকতে তোর সাথে কত মারামারি করেছি, আবার একসাথেও সব জায়গায় গিয়েছি। তাই এখন তো আর পারি না। তুই তো ঢাকায় চলে আসছিস। এই জন্যই আমি আরামে আছি। সর কুত্তা। তারপর আমি আর নেহা হাসতে হাসতে সামনে এগোতে লাগলাম। তাকে নিয়ে সারাটা দিন গড়লাম, কিন্তু ব্যক্তির মন ভরে না।
আমি আর পারছি না, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নেহা আমার রুমে আসলো। আমি থেকে উঠে বসলাম। সে আমার পাশে বসলো। তারপর তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। অনেকক্ষণ গল্প করার পর আম্মু আমাদের খাওয়ার জন্য ডাকলো। তো আমি আর নেহা রুম থেকে বেরিয়ে সোজা আম্মার কাছে গেলাম আর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। এভাবে আর কয়েকদিন কেটে গেল। নেহা ঢাকায় ঘুরতে গেছিল 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহ থাকার পর সে বাসায় যাবে বলে ঠিক করলো। ভাইয়া একদিন অফিস বাদ দিয়ে নেহাকে নিয়ে গ্রামে রেখে আসলো। আবার আমি আগের মতো করে অফিস শুরু করে দিলাম। সারাদিন কাজ করে, রাত দিন সমান করে অফিস করি। ঘোরাফেরা নাই, কারণ ধরলে তো আর ঋণ পরিশোধ হবে না। আমার প্রথম লক্ষ্য হচ্ছে ঋণ পরিশোধ করা, তাই রাত দিন সমান করে আমি আর ভাইয়া অফিস করা শুরু করে দিলাম। মাস শেষে বেতন তুলে গ্রামের টাকা পাঠালাম, যাতে ব্যাংকে কিস্তি দেয়। আর কিছু টাকা দিয়ে বাড়িতে আম্মু আব্বুর জন্য জামা কাপড় কিনে নিলাম। অনেকদিন হলো আব্বু আম্মুর জন্য কোনো জামা কাপড় কেনা হয়নি, আর টাকার অভাবে কেউ জামা কাপড় ঠিকমতো কিনতে পারে না। তো আজকে কিস্তির টাকা গ্রামে পাঠানোর পরেও অনেক কিছু টাকা কাছে ছিল, সেটা দিয়ে আম্মু আর আব্বুর জন্য নতুন জামা কাপড় কিনে নিলাম। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। আমি আর ভাইয়া দুজনে মিলে অফিস করতাম, কাজ করতে পারে না, তাই আমরা দুজনেই বেশিরভাগ সময় কাজ করি। রাত দিন সমান করে অফিস করি, ওভার টাইম সব কিছু ধরে কাজ করতাম। কিন্তু তবুও আমাদের উন্নতি খুব একটা দেখতে পেলাম না। ঋণ কমেছে কিন্তু ততটাও না। এদিকে আম্মুর অসুখ হয়ে যায়, কয়েকদিন পর আব্বুরও অসুখ হয়ে যায়। চারদিক থেকে সমস্যা এসে আমাদের ঘিরে ধরে। তখন আমি আর ভাইয়া কাজ করতাম, কিন্তু দুজন কাজ করে 4 জন মানুষের খরচ, আব্বু আম্মুর ওষুধের টাকা আবার কিস্তি চালানো সম্ভব ছিল না। তাই আম্মু বলে সবাই মিলে বাসায় চলে যাওয়া হোক, আর বাদ বাকি যতটুকু ঋণ আছে সেগুলো ধীরে ধীরে পরিশোধ করা হবে। আমি আর ভাইয়া ভেবে দেখলাম যে আম্মার কথাটা সঠিক আছে, কারণ এখানে এসে আব্বুর আবহাওয়াটাও সেজন্য, আর আম্মুরও তো আগে থেকে সয় না। নতুন আবহাওয়া এসে আব্বুর পায়ে গা হয়ে যায়, আর আম্মুর আগে থেকে তো অসুখ ছিল। অপারেশন করার জন্য আরও কিছুটা দুর্বল হয়ে পড়ে, যার জন্য নতুন আবহাওয়ার কারণে জ্বর সত্যি লেগে থাকতো। তাই চিন্তা ভাবনা করে দেখলাম এখানে থাকার চেয়ে আমাদের গ্রামে চলে গেলে অনেক উপকার হবে। কিস্তি মোটামুটি অনেক কমে এসেছে, যেটুকু আছে সেটা গ্রামে আমরা আজকে আমি আব্বু ভাইয়া 3 জন কাম করে অনেকটা আরও কমিয়ে আনতে পারবো। এসব কিছু ভেবেচিন্তে আমরা ঠিক করলাম যে এখানে থাকার চেয়ে গ্রামে চলে যাব। গ্রামে গিয়ে আবার আগের মতো করে জীবনযাপন শুরু করে দেব, কারণ শহরে আর আপনজনদেরকে ছেড়ে আর কতদিন থাকবো, দূরে দূরে কতদিন আর থাকবো। সেই মাসটা অফিস করলে আর আমি কোম্পানিতে মাসটা পুড়িয়ে দিয়ে বেতন উঠে রাতের ট্রেনে বাসে চলে আসি। অনেকদিন পর আবার গ্রামের মাটিতে পা দিচ্ছি। আবহাওয়া, বাতাস, প্রকৃতির ডাক, পাকপাকালির আনাগোনা, সেই চিরপরিচিত পরিবেশটা আমার মনের সামনে ভেসে উঠল। মনে হলো আমি অনেক ভালো কিছু জিনিস ছেড়ে অনেক দূর হারিয়েছিলাম, তবে আবার সেই জিনিসটা এখন ফিরে পেয়েছি। মনে অনেক শান্তি। যেহেতু আমরা ঢাকায় ট্রেনে রাতে উঠছিলাম, তো সকালে গ্রাম স্টেশনে এসে নামিয়ে আর স্টেশন থেকে একটি ছোটো রিক্সা ভাড়া নিয়ে সেখান থেকে আমাদের গ্রামের বাসায় চলে আসি। বাসে এসে আমি দরজা খুলে দেখি বাড়িতে অনেক অপরিষ্কার হয়েছে। তো পরিষ্কার করার জন্য আমরা সবাই রেডি হই। ঠিক এমন সময় নেহা আমাদের বাসায় চলে আসে। বাসার ভিতরে এসে আমাকে দেখে আর দেখার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। আম্মুকে দেখে মনে হচ্ছে নেহা অনেকটা খুশি হয়েছে, অনেকদিন পর আম্মুকে দেখতে পেলাম। এরপর আমরা সবাই মিলে বাসাটা পরিষ্কার করার কাজে লেগে পড়ি। সঙ্গে আমাদের নেওয়াল ছিল। সেদিন বাসা পরিষ্কার সহঘর সাজানোতেই কেটে যায়। পরদিন ভাইয়া আর তার শ্বশুর বাড়ি গিয়ে বাবিকে নিয়ে আসে। বাবিকে দেখতে পেয়ে আমি অনেক খুশি। অনেকদিন পর বাবিকে দেখলাম। আমার ছোট্ট আব্বুটার কিছুদিনের মধ্যেই এই পৃথিবীতে চলে আসবে। সবাই মিলে আনন্দ করতে করতে 2 থেকে 3 দিন কেটে যায়। এরপর আমি আব্বু ভাইয়া মিলে কাজের সন্ধান বের করি, কিন্তু গ্রামে তেমন কোনো কাজ না জানায় আমার কাজের সন্ধান হলো না। তবে ভাইয়া আর আব্বুর কাজ হয় ধান লাগানো কাটানোর এসব, আমার হয় না। এজন্য কেউ আমার কাজে নিতে চাইল না, যা পরে আমি ফ্রি হয়ে ঘোরাঘুরি শুরু করি। মাঝে মধ্যে বাজারের দোকানে থাকতাম, যার ফলে আমার হাতের খরচটা চলে আসতো। এটা নিয়ে আমার দিন চলতো। কিন্তু মনের মধ্যে একটা ভয় আমার থেকেই যায়। বিপদ মনে হয় আমাদের পিছু ছাড়বে না, কারণ আজ পর্যন্ত আমাদের পরিবারে অনেক বিপদ এসে গেছে, যার কারণে আমার মনে এখনও সন্দেহ আছে। সামনে কি হবে, সামনে আরও অনেক বিপদ আমাদের পথ চেয়ে বসে আছে।
তো আমাদের বেশ ভালোই দিন কাটছিল। তার জন্য আমি অনেক খুশি ছিলাম। মাঝে মধ্যে দোকানে থাকতাম, কিছু টাকা পেতাম, আর এটাই নিয়ে আমার হাত খরচ হয়ে যেত। হঠাৎ একদিন নেহার মা আমাদের বাসায় আসে আর আম্মুর সাথে কি যেন কথা বলে আবার চলে যায়। আমি আম্মুকে জিজ্ঞেস করি নেহার আম্মু কেন এসেছিল। তখন আম্মু বলে সন্ধ্যাবেলা সবার সাথে কি যেন একটা কথা বলবে। আমি কথায় কান না দিয়ে আমার মতন গোড়াগড়ি করি। নেহা আমায় বলছিল যে স্কুলে চল, ক্লাস করি। আমার মনে হয় না, কারণ আমায় পরীক্ষা দিতে দেয়নি। তোমার বাবা মাও চায় না আজকে আমি পড়াশোনা করি। পড়াশোনা বাদ দিয়ে ইনকাম করি, এটাই আমার পরিবার চায়। তাই আমি পড়াশোনা বাদ দিয়ে ইনকামের পথে নেমে গেছি। পড়াশোনা আমার কপালে নেই, এটাই ধরে নিয়েছি। সবার চাওয়া তো আর পূরণ হয় না। আমি চেয়েছিলাম আমি কয়েকদিন পড়াশোনা করে অনেক বড় হব, কিন্তু এটা যদি ভাগ্যে না থাকে তাহলে কি আর করার। আর তাই আমি স্কুলে আর যেতাম না। নেহা প্রতিদিন স্কুলের যাবার সময় সকালে করে আমাদের বাসায় আসতো। তাকে থেকে মন অনেক খারাপ হতো। আমিও তার মতো পড়ালেখা করতাম, কিন্তু ভাগ্যের কারণে আজকে পড়ালেখা থেকে অনেক দূরে। তাই আমি নেহাকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে যাই আমার ছোটবেলার বন্ধু রকির কাছে। ঢাকা থেকে আসার দিনে রকির কাছে গিয়েছিলাম, কিন্তু তার বাসায় যেয়ে জানতে পারি তার পরিবার সহ কোথায় যেন ঘুরতে গেছে, তার আত্মীয়র বাসায়। তাই সেদিন তার সাথে দেখা করা হয়নি। আজকে শুনলাম আজকে নাকি তারা এসেছে বাসায়, সেজন্য যাচ্ছি আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে। কতদিন হলো তার সাথে দেখা করিনি, কথা বলিনি, আড্ডা দেয়নি, ঘোরাঘুরি করিনি। বাসা থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পরই রকির বাসার সামনে চলে আসি। বাসার সামনে এসে জুড়ে রকি বলে ডাকি, কি রে হারামি রকি? কে রে? তোর নানা। বাইরে আয় শালা। রকি দৌড়ে বাইরে আসলো। আমায় দেখে তো ছেলে সেই লেভেলের অবাক, মাথায় হাত দিয়ে বলল, আসাদুল বন্ধু তুই? কেমন আছিস বল? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি ভালোই। তা বন্ধু, তুই তো ঢাকায় গিয়ে অনেক মোটা হয়ে গেছিস। দূর শালা, কি বলিস? আরে হ্যাঁ, সত্যি বলছি। হয়েছে, এবার বাদ দে। চল, তোর সাথে অনেক দিন আড্ডা দিইনি। অনেক দিন পর আজকে অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসায় যাব। ভাই, তুই শহরের ছেলে, তুই কি আমার মতো গ্রামের ছেলের সাথে আড্ডা দিতে পারিস? এই শুন, অযথা ডব মারিস না। আচ্ছা আচ্ছা হইছে, এবার চল। চল। তারপর আমি আর রকি আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর সেই ছোটবেলা বন্ধুর সাথে আড্ডা দিতে বেরোচ্ছি। রকির সাথে এক দুপুর আড্ডা দিলাম। দুপুর হতেই বাসায় চলে আসলাম। আমি আমার বাসায় আর রকির বাসায় চলে গেল। দুপুরে বাসায় এসে গোসল করে রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাবি খাওয়া দাওয়ার জন্য ডাকলো। আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি সবাই খেতে বসে গেছে। তাই আমি আর দেরি না করে আমিও যোগ দিলাম তাদের সাথে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে উঠলাম। তারপর রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুম ধরে গেছে বলতে পারবো না। বিকালে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করলাম। এতেই সন্ধ্যা হয়ে গেল। নেহার আম্মু সবাইকে কি যেন একটা বলছিল, এজন্য সন্ধ্যায় আর বাইরে থাকলাম না, বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি আব্বু, ভাইয়া, আম্মু সবাই একসঙ্গে বসে আছে। আমিও তাদের সঙ্গে গিয়ে যোগ দিলাম। বাবির পাশে বসলাম। কিছুক্ষণ পর নেহার আম্মু সবার উদ্দেশ্যে বলল, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। তো এখন আমার মেয়েকে বিয়ে দিতে হবে। তোমরা সবাই জানো যে নিহার বাবা নেই, তাই নিহার সমস্ত দায়িত্ব আমি মা হিসেবে পালন করতে হবে, এবং আমার মাথার উপরে আপনারা আছেন। তাই সবাইকে বলছি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করা হোক। এটা অনেক খুশির খবর, আমার মেয়ে একমাত্র মেয়ের বিয়ে হবে। পেতনিটার বিয়ে হবে? দেখ আশাদুলের মা, তোর কাছে আমার যে টাকাটা আছে ওটা আমাকে দিয়ে দে, তাহলে আমি আমার মেয়ের বিয়েটা সহ যাবতীয় খরচাপাতি জোগাতে পারবো। কি পরে সেসব টাকা আমার কাছে করতে হবে, আর তোর কাছে থেকে তো আমি কম টাকা হাওলাত নেইনি। তুই আমার কাছে 1,00,000 টাকা পাবি, কিন্তু এই সময় আমি 1,00,000 টাকা কোথায় পাবো? কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় নাই। আমার মেয়ে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে, আর আমার সামর্থ্য অনুযায়ী ওই একটাই আছে। তুই এখন আমাকে না সাহায্য করলে আমার মেয়ের বিয়ে দেওয়া আমার অসম্ভব হবে। এমন কথা কেন বলছিস? মেয়ে যখন আছে বিয়ে হবেই। কিন্তু বর্তমান যুগে একটা মেয়েকেই বিয়েতে গেলে তার ডিমান্ড লাগে, আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার খরচ লাগে, এসব ধরে অনেক খরচাপাতি হয়। এমন পজিশনে আমায় ফেল দিলি, আমি এখন কি করব বল? তুই জব দিলে আমার আর কি করার থাকবে বল? দেখ, তোর মেয়ে বড় হয়েছে, আমার ছেলেও বড় হয়েছে, তারা দুজন একসঙ্গে পড়েছে। তাই আমি বলছি কি, তাদের খরচ কম হবে, আর আমার মেয়ে আমার কাছেই থাকবে। আম্মুর কথা শুনে তো আমি সেই লেভেলের অবাক। এসব বলে কি আম্মু? পেতনির সাথে আমার বিয়ে? এটা কি করে সম্ভব?
আম্মু তুমি এসব কি বলো? তোমার কি মাথা ঠিক আছে? তুই চুপ থাক, তোকে কথা বলতে বলিনি আমি। কিন্তু আম্মু, কথা বলতে বারণ করেছি না তোকে? আম্মুর কথা শুনে আমার অনেক রাগ হলো। আম্মুর মাথাটা কি গেছে? এসব কি বলে? হ্যাঁ, আমার বিয়ে আবার নেহার সাথে, যাকে কিনা আমি বোন মনে করি। আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। সব কিছুর জন্য আমার মাথার উপর দিয়ে গেল। তো যাকে বোন বলে জানি তার সাথে নাকি আমার বিয়ের কথা হচ্ছে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। তবে আমি নেহাকে নিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি তাকে ছোট বোন মনে করি আর নেহাও আমাকে বড় ভাই মনে করে। কিন্তু আম্মু তো আমার কথা শুনে না, আমাকে তো কিছুই বলতে দিচ্ছে না, তাদের কথাই বড়। তবে যেখানেই হোক ভেবে আমি করব না। এদের বাসায় থাকা হলে হবে, আর না হলে না হবে। বাসা থেকে চলে যাব, তবু নেহাকে আমি বিয়ে করতে পারবো না। এতে যা হবার দেখা যাবে। বাইরে একটু ঘোরাঘুরি করলাম, মাথাটা একটু ঠান্ডা হলো, রাগটাও একটু কমলো। কিন্তু তবুও মাথার মধ্যে একটাই চিন্তাশীল হয়ে গেল, কি করে আম্মু এটা বলতে পারলো যাকে আমি এতদিন ভেবে এসেছি তার সাথে আমার বিয়ের কথা বলছে। আমার যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তাই বাইরে আর দাঁড়িয়ে না থেকে সোজা আমার রুমে চলে গেলাম। সেখানে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়লাম। আম্মুর এক কথা মাথার মধ্যে বারবার ঘুরতেছিল, আর ওই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িটা একদম নিস্তব্ধ, কারো কোনো সারা শব্দ নেই। ভাবলাম হয়তো রাতে হয়তো সবাই মজা করছে, কিন্তু শিওর হতে পারলাম না। তাই ভাবিকে ডাক দিলাম, এই ভাবি, কিরে, কালকে রাতে আমি বাইরে যাওয়ার পর কি হয়েছিল? কি আর হবে, খুশি সংবাদ হয়েছে। মানে? মানে তোর সাথে নিহার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে রাতেই বিয়ে। কি বলছো এসব? হ্যাঁ রে, সত্যি বলছি। আর আমি বলি কি, তুমি রাজি হয়ে যাও, কারণ তোমার বাবা মা বিপদে পড়ে সিদ্ধান্ত নিয়েছে। তুমি এখন রাজি না হলে তোমার বাবা মাকে, নিহার আম্মুকে 1 লাখ টাকা দিতে হবে, যা দেওয়ার তোমার বাবা মায়ের পক্ষে অসম্ভব। ভাবি তুমি কি সব বলছো? আমি মানছি আমার পরিবার অনেক বিপদে আছে। আমার বাবা মা যা সিদ্ধান্ত নিয়েছে এটা সাধারণভাবে অনেক বিপদে পড়ে নিয়েছে, কিন্তু তাই বলে যাকে আমি ছোট থেকে বোন হিসাবে দেখি তাকে বিয়ে করব, এটা কেমন সম্ভব? কেন সম্ভব নয়? নিহা তো তোর নিজের বোন নয়, তোর খালাতো বোন। আর খালাতো বোনকে বিয়ে করতে কিসের সমস্যা? জানি না, তবু আমি নেহাকে বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। দেখ ভাই, পাগলামি করিস না। তুই তো দেখছিস আমাদের কত ঋণ, সব তো তোরাই পরিশোধ করলি, এবার শেষটাও তোরা করে দে। ভাবি এটা কখনো সম্ভব নয়। রাজি হয়ে যা ভাই। পারবো না। তারপর সুযোগ সুবিধা বুঝে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আর আশেপাশে তাকালাম না। আমার দাদির বাসা একটু দূরে, আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরত্ব। তো আমি দাদির বাসায় চলে গেলাম আর দাদিকে সব কিছু খুলে বললাম। দাদি সব কিছু শুনে আমার কথায় রাজি হলো, বললো আমি যেন এখানে থেকে যাই, আর কে আসছে তোকে নিতে আমি দেখছি। অন্তত আমার পক্ষে কেউ আসলো, কেউ তো আমার মতো ভাবলো। আমি চিন্তামুক্ত হয়ে গেছি, তাদের রুমে যে শুয়ে পড়লাম। সকাল কেটে আস্তে আস্তে দুপুর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কেউ আমাকে ডাক দিল না বা আমার কোনো খোঁজ নিতে এলো না। গোস্বামী এটা দেখে অনেক খুশি হয়েছি, অথবা বিয়ে থেকে বেঁচে গেছি। কিন্তু সেই মুহূর্তে বলে গেছিলাম, যেখানে বাঘের বস সেখানে রাত হয়। আমার বেলায়ও তাই হলো। দুপুর হতে না হতে আম্মু চলে আসলো আর দাদির সাথে কথা বলতে লাগলো। আমি ঘর থেকে চুপি চুপি তাদের কথা শুনছিলাম। আম্মু তারিকে অনেক অনুরোধ করছিল, আমি ঘর থেকে চুপি চুপি তাদের কথা শুনছিলাম। আম্মু দাদিকে অনেক অনুরোধ করছিল, কিন্তু দাদি আম্মুর কথায় একটু রাজি হলো না। এরপর আমায় ডাকলো, বলে দিলাম যে এই বিয়ে আমি করতে পারবো না। কথাটা অনেক রাগি কণ্ঠে বললাম। আমার কথা শুনে আম্মু কিছুক্ষণ চুপ থাকলো। তারপর দাদিরা বাসা থেকে চলে গেল। আমি আবার গিয়ে দাদির রুমে শুয়ে পড়লাম, কিন্তু আম্মু হার মানলই না। একের পর এক লোক আসতে আছে। আম্মু যাবার একটু পর আব্বু আসলো। আব্বুকে দাদি বকাঝকা করে বাসায় পাঠিয়ে দিল। এরপর ভাই আসলো, কিন্তু আমি এক কথার উপরই অটল থাকলাম। অনেক চেষ্টা করেও আমায় রাজি করাতে পারলো না। এসব করতে করতে বিকেল হয়ে গেল। আমি গোসল করলাম না, ওভাবেই থেকে গেলাম। বিকেল হতে রকি আসলো। রকি এসে আমায় অনেক ধরনের ইমোশনাল কথা বললো, যার কারণে আমি তো গলে পানি হয়ে গেলাম। তুই আগে বাসায় চল। আচ্ছা আমি মানলাম তুই বিয়ে করবি না, যা দিব না। যদি নেহা রাজি না থাকে তাহলে বিয়ে হবে না, বাসায় চল। আমি রকির কথা শুনে বাসায় চলে আসলাম। বাসায় এসে দিকে অনেক মানুষ, মনে হচ্ছে অনুষ্ঠান হবে। আমি এদিক ওদিক না তাকিয়ে ভিতরে গেলাম। নেহাকে দেখতে পেয়ে নেহার হাত ধরে আমি করে নিয়ে আসলাম। আমার এমন আচমকাই কাজ দেখে নেহা চমকে গেল। আমি নেহাকে রুমে নিয়ে গিয়ে বসলাম। তুই আমায় এমন করে টেনে ঘরে আনলি কেন? এই তুই এখনই পাল্টে গিয়ে গেছিস? আর এদের কথায় কান্দিস না, আর ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করাবে। হুম। কি হ্যাঁ, তুই রাজি হয়েছিস নাকি? না।
তুই এত ভয় পেয়ে আছিস কেন? সাহস নিয়ে সবাইকে বলবি তুই এই বিয়ে করতে পারবি না। যদি কারণ জিজ্ঞেস করে তখন বলবি আসাদুল ভাই একটা মেয়েকে ভালোবাসে। হুম যা। হুম এই শুন, ভুল করে হ্যাঁ বলবি না। হুম। তারপর নিহা চলে গেল আর আমিও ওখানে শুয়ে পড়লাম। তখন মনে হলো আমি তো গোসল করে নিই, তাই উঠে জ্যাখানাকা মুড নিয়ে গোসল করতে গেলাম। কারণ আমি নিশ্চিত থাকলাম নিহা কিছুতেই রাজি হবে না, আর তাই আমাকে বিয়ে করতে হবে না। হাসি খুশি হয়ে গোসল করলাম। নিহা আমার কাপড় এনে দিল, কিন্তু নিহা অনেকটা ভয় পেয়ে আছে। আমি তাকে সান্ত্বনা দিলাম। আমি তো জ্যাক্কাস মুডে করছি। সন্ধ্যায় আমি বাজারে যাওয়ার সময় শুনলাম নিহা নাকি রাজি হয়ে গেছে। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি নিহাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আজকে ওকে পেলে আমি আস্ত রাখবো না। কি ভাবি, নিহা কই? আরে দেবরজি, বিয়ে না হতেই বউয়ের এত খোঁজ? ভাবি, দূর, ভালো লাগে না। আমি ভাবলাম কি আর হলো কি, হাজারবার আমি নিহাকে বলে দিলাম ওদের কথায় তুই রাজি হোস না। আমু দেখো, তোমরা নিহাকে জোর দিয়ে রাজি করাচ্ছ আমার সামনে, এবং সবার সামনে তার কাছ থেকে আমি শুনবো। ওকে, এই নিহা মা আয় তো। আম্মুটাকে নিয়ে আসলো, মুখটা শুকনো হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে জোর করে রাজি করিয়েছে। নিহা, আমি তোর সামনে আছি, কেউ তোকে কিছু বলতে পারবে না। বল, তোর মনের সত্যি কথাটা বল। হুম, এভাবেই তুমি আমার পাশে সারা জীবন থেকো। তা থাকবো, তুই আগে ওটা বল। হ্যাঁ, কি বললি তুই? আমি তোমায় বিয়ে করতে রাজি। নিহা, ভয় পাস না। আমি জানি তুই ভয় পেয়ে এসব বলছিস। এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কোনো ভয় পেয়ে বলছি না, আমি মন থেকে বলছি। শালা, আমি তোকে... সরেনতে আম্মু, আমি তোমার সাথেই এখন থাকবো। আপনার ছেলে আমায় মারবে। তোকে আমি খুন করব। বন্ধু, শান্ত হও, চল বাইরে চল। রকি আমায় নিয়ে বাইরে চলে আসলো। আমার মাথা তো কিছু কাজ করছে না, চোখ দিয়ে আমার পানি আসছে। বন্ধু, কি করবো আমি এখন বল? আমি ভাবছিলাম নিহা কখনো রাজি হবে না, তাই আমি তোদের অনুরোধে তার উপর ছেড়ে দিই। দেখ, নিহা মেয়ে হয়ে রাজি হয়ে গেছে, আর তুই ছেলে হয়ে কেন রাজি হচ্ছিস না? আরে পাগল নাকি? ছোটবেলা ওকে আমি নিজের বোনের মতো দেখে এসেছি। যেই বাবা না থাকলে আজ তুই থাকতি না, আর সেই বাবা মায়ের সম্মান রক্ষার্থে এইটুকু করতে পারবি না? আমার লাইফটাই তো বাবা মায়ের জন্য শেষ করে দিলাম। দেখ, বাবা মায়ের মুখে খুশি দেখেই তো তুই সব করিস, শেষটুকু কি করতে পারবি না? আর এটা তো কোনো বিশাল জিনিস না। আজকে তুই নিহাকে মানতে পারছিস না, কিন্তু কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে। অনেক চিন্তা ভাবনা করে আমি রাজি হলাম, কিন্তু সেটা মন থেকে নয়, বাবা মায়ের কথা চিন্তা করে। তারপর রাতারাতি আমাদের বিয়ে হয়ে গেল। অল্প বয়সে বিয়ে, সেজন্য কাউকে না জানিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর নিয়াকে আমার রুমে নিয়ে গিয়ে রেখে আসলো। আমি বারান্দায় মন খারাপ করে বসে আছি, তখন নিয়ার আম্মু আমার কাছে আসলো আর আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। অনেকটা রাত পেরিয়ে গেল। আম্মু ভাবি এসে আমায় গড়ে যেতে বললো। তাদের মুখের দিকে তাকিয়ে কিছু বললাম না, উঠে চলে গেলাম গড়ে। গড়ে এসে দেখি নিহা বউ সেজে বসে আছে, আমায় দেখে চোখ মুখ লুকাচ্ছে। আমার তো সে রাগ হলো। আমি রাগী কণ্ঠে বললাম, শালা কুত্তি, তোকে আজ আমি... দেখো দেখো, এরকম করলে আমি আম্মুকে ডাক দিব। যা সর, যা তুই তোর আম্মুর কাছে। তোর মুখ আমি দেখতে চাই না। কেন গো, তুমি তো আমার বর। একদম এসব বলবি না, একদম বলবি না। কেন? আমি তোকে কখনো অমন দৃষ্টিতে দেখি নাই। এখন দেখবি। তোর লজ্জা আছে? যাকে বাইয়া বলে ডাকিস তাকে বিয়ে করছিস, আবার এসব বলিস? মনে আছে তোর, একদিন তুই আমায় বন্ধু হিসেবে প্রেম করতে বলেছিলি? হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি এখন বন্ধু হিসেবে তোকে বিয়ে করছি, আর এখন বাসর করব। সম্ভব না। আজকে সকালে আমিও তাই বলেছিলাম, কিন্তু তোর সাথে ঝগড়া না করলে, কথা না বললে, মারামারি না করলে আমি বেঁচে থাকতে পারবো না। তাই তোকেই আমার গলায় ঝুলিয়ে নিলাম। হ্যাঁ, আইসে। আচ্ছা তুই বল, আমার অন্য কোথাও বিয়ে হলে আমি চলে যেতাম, তখন কি তুই আমায় মিস করতি না? বল। করতাম। আরে এইটাই তো ভালোবাসা রে পাগলা। ভালোবাসা না চাই। আমি মেয়ে হয়ে তোকে মেনে নিলাম, আর তুই কেন মানছিস না? কারণ আমি মানতে পারছি না। সব আমার জন্য হয়েছে রে। আমি তোকে বিয়ে করার জন্য পাগলামি না করলে তোকে এমন জায়গায় আসতে হতো না। আর আমি কখনো ভাবিনি যে তুই আমায় মন থেকে কখনো মানতে পারবি না। তোর জন্য মানে? হ্যাঁ, টাকার কারণে তোর আমার বিয়ে ঠিকই হয়েছে, এটা সত্য। কিন্তু তার আগেও থেকে আমি মনে মনে থকেই চাইতাম, কিন্তু কাউকে কখনো বলিনি। এমনকি আমার পাশে থাকা তোকেও বুঝতে দেইনি। যখন আমার বিয়ে ঠিক হয়ে যায় তখন চুপি চুপি অনেক কান্না করেছি। যখন শুনলাম আমার বিয়ে তোর সাথে,
তখন আমার মতো খুশি আর কেউ ছিল না। তুই আমায় পছন্দ করতি? সেটা থেকে কখন যে ভালোবেসে ফেলেছি জানি না। আর কিছু? তুই আমার সাথে না থাকতে চাইলে সমস্যা নেই, আমি জোর করে তোর সাথে থাকবো। এটাও সম্ভব না। আমি সম্ভব করছি, দাঁড়া। নিয়া উঠে আমার হাত ধরে কাঠের উপর নিল। আমি তেমন বাধা দিইনি, কারণ আমি বিয়ে করেও একটা চিন্তায় ছিলাম। আমার জীবন তো নষ্ট হলো, সাথে নিহার জীবনও নষ্ট হয়ে যাবে। এটা আমি মানতে পারছি না, কিন্তু এখন দেখি নিহা আমায় ভালোবাসে। তাহলে আর কি করার, নিজের বউয়ের কথাই রাজি। সেদিন থেকে শুরু হলো আমাদের নতুন জীবন। বিয়ে করার পর তো আর আগের মতো ঘুরে ফিরে খেতে পারবো না, কাজ করতে হবে। তাই আব্বু ভাইয়ার সাথে কাজ করতে চাই, কিন্তু কোনো কাজ জানা ছিল না, তবুও তাদের সঙ্গে যেতাম। মানুষেরা দেখে আমায় ঘৃণা করতো। সবাই বলতো কাজ জানে না, তাহলে বিয়ে করছে কেন, নিজেই চলতে পারে না, আবার আরেকটা নিয়েছি। অনেকের অনেক কথা কানে ভেসে আসতো, কিন্তু আমি সেগুলো কিছুই মনে করতাম না। আমি আমার মনে কাজ করতাম, অনেক কষ্টে কাজ শিখলাম। তারপর আব্বুদের সাথেই কাজ করি। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। আমাদের ঘরে নতুন মেহমান হয়ে আমার মেয়ে আসছে, তার নাম রাখছি খুশি। এই নিয়ে আমাদের সংসার জীবন খুব সুন্দর কাটছিল, কিন্তু ওই যে বিপদ আমাদের পিছু ছাড়তে চায় না। আবার দেখা হয়ে গেল। নিয়ার সাথে আমার এক কথা দু কথা হতে এক সময় প্রচুর পরিমাণ ঝগড়া শুরু হয়ে যায়, যার কারণে সবসময় তার সাথে ঝগড়া হতো। সে আমার সাথে ঠিকমতো কথা বলতো না, আমায় খেতেও দিত না, তার বদলে বাবি আমায় খেতে দিত। এসব দেখে আমার অনেক কষ্ট হয়। অন্যদিকে নিহার নানি আমাদের ঝগড়ার কথা শুনে নিয়েছে, আর এটাকে বানিয়ে বানিয়ে নিহার আম্মুর কাছে বলে দিয়েছে। নিহার আম্মু আমায় ফোন করে যা তা বলে যাচ্ছে, এমন এমন কথা বলছে যা বলার মতো না। নিহার আম্মুর কথা শুনে আমারও অনেক রাগ হয়ে যায়, আমিও তাকে কিছু বলে দেই। আর রাতে বাসায় এসে নিহাকে রাগী কণ্ঠে এসব বলি। নিহা তবুও আমার সাথে কথা বলে না, তাই আমি চুপচাপ শুয়ে পড়ি। ইচ্ছে করে নিহা আমার সাথে কথা বলতো না, আর দুশেষে পড়ে আমার উপর, তবুও সব কিছু মেনে নিই। কিন্তু এক সময় নিহা আমার আগের কথাগুলো বলতে লাগে। আগে আমি 1000টা প্রেম করতাম, এখন করি। সেজন্য তার সাথে কথা বলি না, তার কাছে তাকি না, তাকে স্পর্শ করি না। এই কথাগুলো নিহার আম্মু বলতে লাগে, আর সেখান থেকে পুরো গ্রামে ছড়িয়ে পড়ি আমি অকর্ম, তাই বউয়ের কাছে থাকি না, বউকে স্পর্শ করি না। এই কথাটা নিহার কানে পৌঁছে যায়, যার কারণে নিহা তাদের সাথে ঝগড়া লাগে। যারা এমনটা বলছিল কারো স্বামীর নামে এসব বললে কোনো স্ত্রী চুপ থাকবে না, নিহাও থাকে নাই। কিন্তু তবুও এই অপবাদ গ্রামে আমার থেকে যায়, কিন্তু আমি ওসবে কান দিতাম না। আসলে যে মানুষটা আমার সাথে কথা বলে না, আমার দু চোখে মানতে পারে না, তার শরীরে আমি কি করে স্পর্শ করি? তাই আমি নিহাকে স্পর্শ করতাম না। কিন্তু এই কথা গ্রামে ঠিক উল্টো হয়ে প্রচার হয়ে পড়ে। এরই মধ্যে আমি বেঁচে থাকি, নিহা তবুও আমার সাথে তেমন কথা বলে না। তারপর কিছুদিন পর একদিন হঠাৎ করে রকি আমায় ফোন করে ডাক দেয়। আমি যেহেতু সেই লেভেলের অবাক, রকি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় যাস এত রাতে? বন্ধু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি? আমি জনের কথা শুনে অনেক লোভে পড়ে গিয়েছিলাম, আর সালাম চাচার বাসা থেকে অনেকগুলো গহনা নিয়ে চলে আসছি। এখন ওরা সবাই খুঁজতেছে, আমি ধরা পড়ে যাব, পুলিশ আমায় ধরে নিয়ে যাবে, আমার ফাঁসি হবে। আচ্ছা আচ্ছা, শান্ত হোক, কিচ্ছু হবে না তোর। না না না, আমার ফাঁসি হয়ে যাবে। চুপ কর, আমি দেখছি কি করা যায়। আমি এখন কি করবো বল? ওসব আমায় দে, আমি নিয়ে গিয়ে ওখানে আবার ডেকে আসছি। তুই কেন? দেখ বন্ধু, তোর সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, পুলিশ অফিসার হবি তুই। এখন চুরির বিষয়টি জানাজানি হলে পুলিশ হতে পারবি না। তাই বলে তুই? আমার জীবন তো এমনিতেই শেষ হয়ে গেছে, বাকি আবার কোথায় আছে? তাই বলছি তুই চলে যা, আমি দেখছি। না, আমি যাব না। আমার কসম, তুই চলে যা, আর কাউকে এই কথা বলবি না। তুই কেন কসম দিলি? যা বলছি, আর বাইরে যাই হয়ে যাক না কেন, তুই বের হবি না, গড়ে শুয়ে থাকবি, যা তাড়াতাড়ি। আমিও তোকে কথা দিলাম, একদিন পুলিশ অফিসার হয়ে তোকে আমি আবার মুক্ত করব। যা। তারপর রকি সেখান থেকে চলে গেল, আর ব্যাগটা আমি হাতে নিয়ে একটু হেঁটে আসছি। সালাম চাচা আমার সামনে দাঁড়িয়ে গেল, তারপর আমায় দৌড়ে এনে বেঁধে রাখলো। সব কানে জানাজানি হয়ে গেল আমি চুরি করে ধরা পড়ছি। আব্বু আম্মু ভাইয়া নিহা সবাই এসে আমায় অনেক কথা বললো। আমার ঘৃণা হচ্ছে যে তোর মতো ছেলেকে আমি পেটে ধরেছিলাম, তুই মরে গেলেও আমি শান্তি হতে। নিহাও ঠিক একই কথা বলল, তার নাকি লজ্জা হচ্ছে যে আমি তার স্বামী। এদের কথা শুনে মুঠো আমি দুঃখ পেলাম না। তারপর গ্রামের সর্দার এসে বিচার করলো, পুলিশে দিতে চেয়েও দিল না, অনেকগুলো লাঠির বাড়ি দিল। তারপর আমার ছেড়ে দিল। গ্রামের সবার মুখে 1000টা কথা, কাজ করতে পারে না বলে এতদিন চুরি করে সংসার চালিয়েছি, আরও কত কথা। বাসায় গেলাম, কিন্তু সবার মতো আমার বাসার মানুষেরাও আমায় ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলো, অনেক কথা বললো আমায়। সেসব আমি মানতে না পেরে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, তবে আর কখনো বাসায় ফিরবো না,
এই প্রতীক্ষা নিয়ে রওনা হই বর্তমান। কিন্তু 2 বছর পর আবার ফিরে আসলাম বাসায়। ভাবছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে আগের মতোই অবহেলা। আগের সব কথা মনে করতে করতে চোখ দিয়ে পানি পড়ে গেল। ঘুমের মধ্যেও যেন কান্না করছি, অনেক কষ্ট হচ্ছিল। আপনি কি উঠবেন? আমি ঘর পরিষ্কার করব। হঠাৎ এমন কথা শুনে আমি বর্তমানে ফিরে আসলাম। চোখ খুলতে দেখি নিহা সামনে দাঁড়িয়ে আছে। আমি সব কিছু বোঝার চেষ্টা করলাম, কিন্তু সময় লাগলো ঠিক বুঝতে পারলাম আমি কোথায় আছি আর কি অবস্থায় আছি। আগের একই বাড়ি, একই মানুষের চেহারা, একই মায়া ধরানো চোখ, কিন্তু যেখানে আগের মতো ভালোবাসা নেই, আছে অনেক ঘৃণা। আমি আর শুয়ে না থেকে উঠে পড়লাম। তখন নিহা ঘরটা পরিষ্কার করতে লাগলো। আমি বাইরে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাস্তায় হাঁটছি, ভালো লাগছে না। বারবার আগের কথাগুলো মনে পড়ছে। কেউ আমায় বোঝার চেষ্টা করে না। সবাই মনে করে আমি মানুষ নয়, একটা পাথর। অনেকক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করার পর বাসায় এসে দেখি সবাই নাস্তা করে উঠছে। দেখে অনেক কষ্ট লাগলো। সবার নাস্তা করা হয়ে গেল, অথচ খেয়েও আমায় একবারও ডাকলো না। মন খারাপ করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। কিছু করার নাই। যাদের জন্য জীবন শেষ করলাম তারাই আজ আমার পর। কি আজব এক নিয়ম, যাদের জন্য আপনি সব কিছু করবেন তারাই আপনি অবহেলা করবে, পর মনে করবে। সবাই মিলে খাওয়া দাওয়া করলো, তবুও আমার ডাকলো না। আমিও খেতে বসি নাই, কারণ আপন মানুষের অবহেলা দেখলে খিদে আর থাকে না। সূর্য ঠিক মাথার কাছাকাছি চলে আসছে, এমন পুলিশের গাড়ি আওয়াজ ভেসে আসলো। এটা শুনে আমি কিছুটা অবাক হলাম। আর পুলিশের গাড়ি আমাদের বাসার দিকে আসা দেখে আম্মু, আব্বু, ভাইয়া, নিহা সবাই বাইরে আসলো, এবং গ্রামের সবাই তো আছেই। পুলিশের গাড়ি আমাদের সামনে এসে থামলো, আর এটা দেখে ভাইয়া বলল, আমি বলেছিলাম চোরকে আমাদের বাসায় রেখো না, দেখলে তো পুলিশ এসে গেছে, নিশ্চয়ই কোথায় চুরি করে ধরা পড়েছে। তখন গাড়ি থেকে পুলিশ নেমে এসে বলল, জানেন এই ছেলেটি কি করে এসেছে? আসল পরিচয় জানলে তো আপনারা অবাক হয়ে যাবেন। প্লিজ স্যার। আবার কি করেছে? আমাদের মান সম্মান একবার শেষ করে তো মন ভরে নেই, আবার চুরি করে আমাদের সম্মান শেষ করতে এসেছে। এই গ্রামের আরও সবাই অনেক কথা বলতে লাগলো, যা শোনার মতো নয়। অনেক কষ্ট লাগছে কথাগুলো শুনে। ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে নিয়ে যান। নিয়ে যাব, তবে কোনো অপরাধের কারণে নয়। তাহলে প্লিজ স্যার, এসব বলার কি প্রয়োজন? যা হয়ে গেছে হয়ে গেছে, কেন সব আবার? তুই চুপ থাক। তোর লজ্জা করছে না অপরাধ করেও আবার বলতে নিষেধ করছিস? লজ্জা তো আপনাদের সবার থাকা উচিত। একটা ছেলেকে নিজের স্বার্থে ব্যবহার করে ছুঁড়ে মারেন। তার সুযোগ সুবিধা বুঝতে চান না, তার কষ্ট বুঝতে চান না। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, এই আশাদুল আপনাদের কারণে নিজের পড়াশোনা শেষ করে অল্প বয়সে দিনরাত সমান করে পরিশ্রম করে, শুধু আপনাদের খুশি রাখতে। তাতেও আপনারা খুশি ছিলেন না। তার শেষ যেটুকু লাইফ ছিল সেটাও আপনারা জোর করে নিজের সম্মান রক্ষার্থে বিয়ে নামক বন্ধনে বেঁধে ফেলেন। এরপর এইটুকু বয়সে সংসারের চিন্তা, বউয়ের চিন্তা, সন্তানের চিন্তা, এসবের মধ্যে যখন একটু শান্তিতে রাতে ঘুমাতে যায় তখনও শান্তি নেই, কারণ নিজের পাশে থাকা স্ত্রীটাও তাকে দেখে ঘৃণা করে, তার সাথে কথা বলে না। এরপর পুরো গ্রামে প্রচার হয় আশাদুল একজন অকর্মা ছেলে, নিজের বউকে নাকি স্পর্শ করার শক্তি নাই। পুরো গ্রাম তার দিকে থুতু ফেলতে লাগে, তবুও নিজের বউ তাকে মানতে পারে না। আর কত, আর কত? একটা মানুষ আর কত সইবে, আর কত মেনে নেবে বলতে পারেন? স্যার চুপ করেন। তুমি চুপ করো। আচ্ছা মিস নেহা, জি। আপনি জানতেন না আশাদুল স্কুলে থাকতে অনেকের সাথে কথা বলে, প্রেম করে? হ্যাঁ, জানতাম। তবুও কেন তাকে বিয়ে করলেন? আর করলেন তো করলেন, বিয়ের পর কেন তাকে বললেন যে এখনও সে অন্য কারোর সাথে প্রেম করে, আর তাই আপনাকে স্পর্শ করে না? মানুষের ব্যবহার দেখে বোঝা যায়। তাহলে যে মানুষ তাকে দুচোখে মানতে পারে না, কথা বলে না, তার দিকে ফিরেও তাকায় না, সে মানুষকে আশাদুল কোন অধিকারে স্পর্শ করবে? কারণ আমি তার স্ত্রী, এটাই সব থেকে বড় অধিকার। আচ্ছা, তাই যদি হয় তাহলে আপনার কি অধিকার ছিল না যে স্ত্রী হিসাবে স্বামীর রাগ ভাঙানো, তার কষ্টগুলোকে ভাগ করে নেওয়া, তার দুঃখ বোঝা? বলেন। আচ্ছা বাদ দেন, এত কিছুর পরেও যখন আরেকটা চোরের অপবাদ তার উপর এসে পড়ে তখন সে ফিরে এসেছিল আপনাদের কাছে, কিন্তু আপনারা তার সাথে কি হয়েছিল সেটা না শুনে তাকে আরও অপবাদ দিতে লাগলেন। এবার বলেন, এই জায়গায় আপনি থাকলে কি করতেন? চুরি করলে তো অপবাদ নিতেই হবে। চুরি তো করো। প্লিজ স্যার, আপনার পায়ে পড়ি, এ কথা বলবেন না। আমি বলবো না, তোমার বন্ধু বলবে, রকি। পুলিশ স্যারের গাড়ি থেকে রকি নেমে আসলো, গায়ে তার পুলিশ অফিসারের ড্রেস। রকি তুই? হ্যাঁ রে, তুই তো এভাবেই আমায় দেখতে চেয়েছিলি। আজ আমি তোর আশা পূরণ করছি।
আর তাই আমি আমার আশাও পূরণ করতে চাই। কি? তোকে আমি সেই অপবাদের রশি দিয়ে বেঁধে রাখছি, সেটা খুলে দিতে চাই। না। হ্যাঁ, মিথ্যাচোরের অপবাদ তুই আর কতদিন টানবি? এবার আমায় একটু টানতে দে। কি বলছো কি এসব? হ্যাঁ আন্টি, ওই দিন সব গহনা আসাদুল চুরি করে নাই, করেছিলাম আমি। খারাপ বন্ধুদের পল্লায় পড়ে লোভে পড়ে গিয়েছিলাম, কিন্তু চুরি করার পর আমি অনেক ভয় পাই। তখন আসাদুলকে ফোন করে ডাকি। আসাদুল যে আমায় সম্পূর্ণ দোষ নিজের কাঁধে নিয়ে নেয় আর আমায় কসমের শিকলে আটক করে বাসায় পাঠিয়ে দেয়। এখন সে গ্রাম থেকে চলে যাচ্ছিল। তখন সবাইকে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু আসাদুল বলতে দেয়নি। বলেছিল তুই অনেক বড় পুলিশ হবি, তখন সে আবার ফিরে আসবে। কি বলছো এসব? হ্যাঁ, আসাদুল নির্দোষ। আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো আশাদুলের পরিচয়। আর ওর পরিচয় হলো ও একজন বাংলাদেশ আর্মির একজন সদস্য। মানে? হ্যাঁ, শহরে একটা বিশাল মিশনের জন্য দল গঠন করা হচ্ছিল। এমন সময় এদের একজন সদস্য মারা যায়, আর ঠিক তখনই আশাদুলকে তাদের চোখে পড়ে, যার ফলে তাকে নিয়ে গিয়ে ঠিক মতো ট্রেনিং দিয়ে সেই মিশনে যোগ দেয়। আসাদুল, তুই কি করে হলি? আমি ঢাকা যে আর্মির ক্যাম্পে জারে দেওয়ার চাকরি হয়, তখন আমি কাজ করতাম আর আর্মিদের করা ট্রেনিংগুলো দেখে দেখে নিজেও চেষ্টা করতাম। তো এটা কমান্ডার স্যারের চোখে পড়ে। বা বন্ধু, তুই তো আমারও স্যার। তাই আজ থেকে আশাদুলের কোনো পরিবার নেই, আর্মিতে জয়েন আজকেই দিতে হবে। না, আর্মিতে আমি যেতে দেব না। আর্মিতে গেলে আমার ছেলের জীবনকে কোনো নিশ্চয়তা নাই। কে আপনার ছেলে, যাকে পেটে ধারণ করার জন্য আপনার ঘৃণা হচ্ছিল? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমরা শুধু আশাদুলের বেশগুলো দেখছি, ওর মনটা কেউ দেখি নাই। আশাদুল, কালকে তুমি কমান্ডারের সাথে কথা বলে নিও। জি স্যার। তারপর পুলিশ স্যার রকি দুজনেই চলে গেল আর ভাইয়া এসে আমায় জড়িয়ে ধরলো আর বলল, ভাই, আমায় মাফ করে দে। তুই যাবার পর সবাই আমাদের চোরের পরিবার করে ইঙ্গিত করত, তাই তোর প্রতি সবার ঘৃণা হয়ে গিয়েছিল। তারপর সবাই আবার আমরা একসঙ্গে হলাম, আগের মতো চলাফেরা করতে লাগলাম। কিন্তু নিহা আমায় কি যেন বলতে চেয়ে বললো না। আমিও চুপ থাকলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি কার থেকে বালিশ আর চাদর নিয়ে নিচে আসলাম। তখন নিহা বলল, জানি না। প্লিজ আর রাগ করে থেকো না। আমার ঘুম আসছে, ঘুমালাম। ভালো কথা তোর কানে যায় না, তাই না? একথা বলে নিহা আমার কাছ থেকে বালিশ আর চাদর নিয়ে বাইরে রেখে আসলো। এবার কোথায় ঘুমাবি? নে, এখনো বলছি, আমার কাছে ঘুরে আয়। যে আমায় ভালোবাসে না তার কাছে যায় না। ভালোবাসি তো অনেক অনেক, আর কখনো তোমায় অবহেলা করব না, প্রমিস। প্লিজ আর আমায় কষ্ট দিও না। এসো। যাও, মাফ করে দিলাম। তারপর আমি নিচ থেকে উঠে নিহার কাছে গেলাম আর আগের সব কিছু বলে আবার নতুন করে জীবন শুরু করলাম।